সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেককেই দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের সাথে জয়েন করছে। ওকে। ওকে। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে নিঝুম, মাইশা, আফরিন, ফয়সাল, রাফাতুল, নূরা, তাসনিয়া, রূপা খাতুন, ইয়ামিন, জেরিন, নাজিফা, মুসাব্বির, নাফিউল, তারপরে হচ্ছে ঝিনুককে দেখতে পাচ্ছি, লাবিবকে দেখতে পাচ্ছি। ওকে। হিমাকে দেখতে পাচ্ছি, মাহফুজকে দেখতে পাচ্ছি, সোনিয়াকে দেখতে পাচ্ছি। ওকে, হাজেরাকে দেখতে পাচ্ছি, গালিয়াকে দেখতে পাচ্ছি। ওকে। ওকে, সো অনেককে দেখতে পাচ্ছি। কি অবস্থা সবার, কেমন আছো? ম্যাজিক ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ঠিকঠাক আছি। তোমাদের কি অবস্থা? এইচএসসি 27। তোমাদের সাথে কি ভাইয়ার কোনো ক্লাস এর আগে হইছে? মানে আমার সাথে কি দেখা হইছে তোমাদের এর আগে? এর আগে ভাইয়াকে কে কে পেয়েছো? ভাইয়ার ক্লাস কে কে পেয়েছো? আচ্ছা, ঠিক আছে। So, অনেকেই হয়তো নতুন, আচ্ছা না, প্রথম তাই না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এর আগে অনেকের দেখা হয়েছে বাট অনেকের দেখা হয় নাই। সমস্যা নাই। So, আজকে যেহেতু আমি ধরে নিচ্ছি মেজরিটির সাথে আজকে আমার প্রথম ক্লাস, তো ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের আমাদের আজকের পরিচয় পর্ব থেকে শুরু করে পুরো চ্যাপ্টারের জার্নিটা যাতে খুব মেমোরেবল হয়, আমরা অনেক কিছু শিখবো। আর তাছাড়া তোমরা কে কে ভাইয়ার ম্যাজিক দেখছো বলো তো? ভাইয়ার ম্যাজিক দেখছো কে কে? বিভিন্ন ম্যাজিক ট্যাজিক দেখছো কে কে? ওকে। ওকে, সো অনেকেই দেখছে ম্যাজিক। সো তোমরা যারা আজকে ভাইয়ের সাথে পুরোটা সময় থাকবা, মনোযোগ দিয়ে যদি থাকো এবং ক্লাসটা খুব ভালো করে করো, ক্লাসটা থেকে ভালো করে কিছু শিখো, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকেও যাতে একটা ম্যাজিক দেখানো যায়। ঠিক আছে? ইয়াস। সো এখানে প্রথমেই তোমরা আমার পরিচয় দেখতে পাচ্ছ অনেকে। এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। পরিচয় দেখতে পাচ্ছ, আমার নাম হচ্ছে আদনান শাহেদ অর্ণব। তোমরা কয়েকদিন পরে ভাইয়ার আরেকটা আলাদা পরিচয় দেখতে পাবা, সেটা হচ্ছে এবিসি ভাইয়া। তোমরা কে কে আমাকে এবিসি ভাইয়া নামে চেনো? কে কে আমাকে এবিসি ভাইয়া নামে চেনে? আমি একটু দেখতে চাই। ওকে। উৎস রয় লিখছে, ভাইয়া সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত না পড়লে কি এই চ্যাপ্টার বোঝা যাবে? বোঝা যাবে, কোনো সমস্যা নাই। জাস্ট একটু ফর্মুলাগুলা, সূত্রগুলা একটু মনে রাখতে হবে। সূত্রগুলা যদি আমরা একটু সবাই একটু জেনে রাখি, সূত্রগুলা যদি আমরা একটু জেনে টেনে আসি আজকে, তাহলেই আজকের ক্লাসটা সবই বোঝা যাবে। আজকের ক্লাসটা বুঝতে তোমার প্রিভিয়াস কোনো আসলে বেসিকের তেমন কোনো দরকার নাই। তুমি যদি জাস্ট ত্রিকোণমিতির বেসিক জিনিসগুলা বুঝে থাকো, 9-10 এর জিনিসপত্রগুলা, আর একটু গ্রাফ সম্বন্ধে আইডিয়া যদি তোমার থাকে, তাহলে তুমি আজকের ক্লাসটা ফুললি বুঝবা। ঠিক আছে? সো তুমি ভাইয়ার উপর ছেড়ে দাও, যে তুমি জাস্ট এইটুকু এনশিওর করো যে পুরোটা ক্লাস তুমি মনোযোগ দিয়ে করবা। ভাইয়া যা যা বলবো সেগুলো তুমি ভালো করে বোঝার চেষ্টা করবা, শেখার চেষ্টা করবা, বাসায় প্র্যাকটিস করবা। বাদ বাকি তোমার দায়িত্ব আমার। বাদ বাকি তোমার সবকিছু সবকিছু বুঝাই দেওয়ার, সবকিছু সুন্দর মতো ধরায় দেওয়ার দায়িত্ব আমার। তুমি জাস্ট এইটা কথা দাও যে তুমি পুরোটা ক্লাস মনোযোগ দিয়ে করবা, এবং এই যে ভাইয়ার সাথে জার্নিটা শুরু হতে যাচ্ছে, তুমি রেগুলার বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে? সো কে কে আমার সাথে আছে এই প্রমিসটা করবে যে ভাইয়া আমি পুরো সময় ধরে মনোযোগ দিয়ে ক্লাসটা করব, এবং আজকের ক্লাসের পর থেকে আমি ম্যাথের প্রিপারেশন সেইভাবে নেওয়া শুরু করব যেইভাবে নিলে আমার কলেজের পরীক্ষায় আমি ভালো করব, বোর্ড পরীক্ষায় ভালো করব, এবং সেই কন্টিনিউটিতে আমি এইচএসসির পরে যে অ্যাডমিশন সেখানে গিয়েও ভালো করব। কে কে আছে আমার সাথে আমি একটু দেখতে চাই। ওকে, নিঝুমকে দেখতে পাচ্ছি, রিজওয়ানাকে দেখতে পাচ্ছি, ইয়ামিনকে দেখতে পাচ্ছি, লাবিবকে দেখতে পাচ্ছি, তানভীর আছে, রিজভি আছে, নাজিরুল আছে, মারিয়া আছে, ইয়াসমিন আছে, নাহিদ আছে। ওকে। আলফি আছে, টিনা আছে, আনিকা আছে, সিয়াম আছে, শুভ আছে, শারমিন আছে। ভেরি গুড, ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট। হ্যাঁ। এবং আমার পড়াশোনা যারা রেগুলার করে, এবং ভাইয়া যেটা হয়, দুই একটা ক্লাস পর পরই হচ্ছে কিছু নতুন নতুন ম্যাজিক্যাল অঙ্ক দেই করতে। ঠিক আছে? আমি হচ্ছে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের একাডেমিক টিম মেম্বার হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। তো আমার একটা চেষ্টা থাকে তোমার রেগুলার পড়াশোনার সাথে রেগুলার পড়াশোনার সাথে সামঞ্জস্য করে তোমাদেরকে আমি একটু ম্যাথ অলিম্পিয়াডের বিভিন্ন প্রবলেমও সলভ করতে দিব বিভিন্ন সময়।
সো এইটা এই স্পেসিফিক প্রবলেমটা যখন আমি ক্লাসে দেই, এটার নাম থাকে হচ্ছে অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ। অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ। সো এই অর্ণব ভাইয়ার চ্যালেঞ্জ যারা করে, এটাকে আমি বলি হচ্ছে এবিসি। সো অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ। সো এবিসি যারা করে রেগুলার, তারা হয়ে যায় আমার এবিসি আর্মি। তো আমি আশা করতেছি আজকের ক্লাসটার পর থেকে এখানে যারা আছো তারা প্রত্যেকেই আমার এবিসি আর্মি হয়ে যাবা। তোমরা এবিসি আর্মির খাতায় নাম লিখাবা, তোমরা রেগুলার প্রবলেম সলভ করবা, রেগুলার লাইভ ক্লাস করবা, এবং লাইভ ক্লাসের পুরোটা সময় মনোযোগ দিয়ে পড়বা, এবং ক্লাস শেষে বাসায় প্র্যাকটিসও করবা। আমার এবিসি সলভ করে তোমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, ওখানে জমা দিবা। ওখানে জমা দিলে সেই এবিসি গুলোর উত্তর আমি নিজে দেখি, আমি নিজে যাচাই বাছাই করে দেখি যে কারো কোনোটা হলো কিনা, কোথায় ভুল হলো, সেগুলো আমি নিজেই হচ্ছে সেখানে রিপ্লাই করি। ঠিক আছে? ওকে। সো ঠিক আছে ভাইয়া, চলো আমি আমার পরিচয় পর্বটা একটু তাড়াতাড়ি শেষ করে আমরা আজকে টপিকে চলে যাব। ভাইয়া পড়াশোনা করেছি হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা বুটেক্স নামে চিনি। তোমরা কয়েকদিন পরে সবাই আরো ভালো মতো চিনবা। আমি 2015 সালের এইচএসসি ব্যাচ, তার মানে আমি পরীক্ষা দিছি এইচএসসি 2015-তে, তারপর থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঠিক আছে? ওকে। দীর্ঘদিন আমার পড়ানোর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমরা আজকে শুরু করতে যাচ্ছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। এই চ্যাপ্টারটা সেকেন্ড পেপারের খুবই ইজি একটা চ্যাপ্টার ভাইয়া, খুবই ইজি চ্যাপ্টার, খুবই মজার চ্যাপ্টার। আমরা যদি একটু বুঝতে পারি আর বাসায় একটু প্র্যাকটিস করি, আমি তোমাকে কথা দিলাম এইখান থেকে একটা প্রশ্ন আসলে কেউ যদি না পারে সেটা তুমি পারবা। কিন্তু সেটার পূর্ব শর্ত হচ্ছে তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে আজকে করবা এবং বাসায় প্র্যাকটিস করবা, এবিসি সলভ করবা, ভাইয়ার এবিসি আর্মিতে নাম লেখাবা, এবং তুমি হয়ে যাবে একজন সেরা ম্যাথ সলভার। ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া। তো চলো আমরা আজকে একটু দেখি যে আমরা আজকে এই চ্যাপ্টারে কি কি পড়বো। আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি জিনিস সেটা নিয়ে আলোচনা করব, ফাংশনের ডোমেন রেঞ্জ বের করব, ফাংশনের কিছু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কিছু সূত্র দেখব, আর ফাংশনের রূপান্তর দেখব। এইগুলো কি জিনিস আমরা একটু পরে আস্তে আস্তে চলে আসবো এখানে। সো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আচ্ছা, ত্রিকোণমিতি, এটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? ত্রিকোণমিতির কথা যখনই আসে তখনই আমাদের সবার চোখের সামনে কিছু জিনিস ভেসে ওঠে, সেটা হচ্ছে সাইন, কস, ট্যান, এই জিনিসগুলো, তাই না? এগুলোর সাথে আমরা পরিচিত। সাইন, কস, ট্যান, তাই না? সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, তারপরে টেরা লম্বা ভূত, তাই না ভাইয়া? ওকে, ওকে। এ আর সিয়াম বলছে, ভাইয়া আমি আপনাকে দেখেছি আপনি ম্যাজিক দিয়ে বয়স বের করেন। আচ্ছা ঠিক আছে, আজকেও একটা ম্যাজিক থাকবে। যদি আমি দেখি আমার এবিসি আর্মি, যারা আমার এবিসি আর্মি হতে চায়, তারা যদি পূর্ণ মনোযোগের সাথে ক্লাসটা করে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকেও আমি একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তোমাদের আজকে, আচ্ছা তোমাদেরকে আজকে আমি বলে দিই, সবাই যদি খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করে, আমি আজকে চেষ্টা করব তোমাদের বয়স বের করে দেখানোর। ঠিক আছে? তোমাদের বয়স বের করে দেখানোর ম্যাজিকটা আমি আজকে দেখাবো। ঠিক আছে? তো চলো ভাইয়া, যেটা বলছিলাম যে সাইন, কস, ট্যান, তাই না? এগুলো হচ্ছে কিছু ত্রিকোণমিতিক অপারেটর, তাই না? সাইন, কস, ট্যান এগুলো। তারপরে এছাড়াও আছে কোসেক আছে, সেক আছে, কট আছে, তাই না? এগুলো কি করে ভাইয়া? তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই যে সাইনের মধ্যে আমরা একটা অ্যাঙ্গেল বসাই, তাই না? ধরো 30 ডিগ্রি, তখন আমরা একটা ভ্যালু পাই, তাই তো? আমরা একটা ভ্যালু পাই। দেখো, এই সাইন অপারেটরটার মধ্যে আমি এখানে একটা অ্যাঙ্গেল বসাই, এখানে একটা অ্যাঙ্গেল বসাই, একটা কোণ বসাই। কোণ বসালে আমি এখানে যেটা পাই সেটা হচ্ছে একটা ভ্যালু, যেটা আসলে কি নির্দেশ করে, যেটা আসলে নির্দেশ করে বাহুর অনুপাত। বাহুর অনুপাত আমি একটু বুঝাই দিচ্ছি জিনিসটা আসলে কি কি ছিল, আমি একটু বিস্তারিত তোমাদেরকে বলতেছি। দেখো, ধরো তুমি একটা সমকোণী ত্রিভুজ নিছো, ধরো তুমি একটা সমকোণী ত্রিভুজ নিছো, এই একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি ভূমি সংলগ্ন কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে তাহলে সেই সমকোণী ত্রিভুজটার সব সময়, এটাকে আমরা বলি লম্ব, তাই না? এটাকে বলি লম্ব, এটাকে বলি ভূমি, এবং এইটা হয়ে যায় আমাদের অতিভুজ, তাই তো? আচ্ছা, তো সাইন অপারেটরটা কিভাবে কাজ করে ভাইয়া? সাইন অপারেটরটা যেই কাজটা করে সেটা হচ্ছে, সাইনের মধ্যে তুমি যদি একটা অ্যাঙ্গেল বসাও, তাহলে সে লম্ব আর অতিভুজের অনুপাত বলে তোমাকে, তাই না? লম্ব এবং অতিভুজের অনুপাতটা তোমাকে দেয়, লম্ব এবং অতিভুজের অনুপাতটা দেয়। এটা বলতে আমরা আসলে কি বুঝি? এটা বলতে আসলে আমরা বুঝি যে একটা বাহু আরেকটা বাহুর তুলনায় কত গুণ সেটা আমরা বুঝি। ঠিক আছে? আমি যদি তোমাদেরকে একটু একটা এক্সাম্পল দিই, দেখো সাইন 30 ডিগ্রি এর মান তুমি যদি ক্যালকুলেটরেও বসাও,
sin 30, এটার ভ্যালু তুমি কত পাবা বলো তো? তোমরা ক্যালকুলেটর যদি থাকে এটা একটু দেখো, তোমরা এটার মান পাবা হচ্ছে হাফ, 1/2, তাই না? আচ্ছা, প্রতিভা একটা প্রশ্ন জানতে চাইছে যে ভাইয়া নোট কিভাবে করব বলেন। আচ্ছা ভাইয়া, তুমি ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করো আগে। যখন আমি বোঝাচ্ছি তখন যেই ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলতেছি, মানে যেগুলা, মানে তোমার যদি মনে হয় যে আমি যদি এখন খাতায় উঠায় না রাখি আমার ভুলে যাওয়ার চান্স থাকে, তাহলে তুমি সেগুলা নোট করো ক্লাসের সাথে সাথেই। আর যদি এরকম হয় যে ভাই আমি নোট করতে গেলে ক্লাসে মনোযোগ দিতে পারি না, তাহলে ভাইয়া আমি তোমাকে বলবো তুমি আগে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ক্লাসটা বোঝো, দেন এটা রেকর্ডটা তোমাদের কাছে থেকে যাবে, রেকর্ডটা দেখে তখন তুমি নিজের মতো করে নোট করে নিও। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে সাইন 30 ডিগ্রি, এটার মান আমরা পাই কত? ক্যালকুলেটরে বসালে আমরা পাই হাফ। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে তুমি যদি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট, তুমি যদি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, সরি আমার একটু ঠান্ডা লাগছে। ওকে, আমি যেটা বলতেছিলাম, সাইন 30 ডিগ্রির ভ্যালু তুমি হাফ পাইছো, এই কথাটার মানে আসলে কি? এই কথাটার মানে হচ্ছে তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ নাও, যেই সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ভূমি সংলগ্ন কোণটা কত? 30 ডিগ্রি, তাহলে সেই সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত, লম্ব আর অতিভুজের অনুপাত তুমি পাবা কত? হাফ। লম্ব আর অতিভুজের অনুপাত তুমি পাবা হচ্ছে হাফ। আচ্ছা, তাহলে এই যে সাইন 30 ডিগ্রি, এটার মান তোমার কাছে কত আসলো? হাফ আসলো। এর মানে হচ্ছে লম্বটা যা হবে, দেখো উপরে তো লম্বটা বসে আর নিচে হচ্ছে অতিভুজটা বসে, সো উপরে যেই ভ্যালুটা বসতেছে নিচের ভ্যালুটা তার দ্বিগুণ, উপরে যেই ভ্যালুটা বসতেছে নিচের ভ্যালুটা তার দ্বিগুণ। তার মানে কি? তার মানে 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা ভূমি সংলগ্ন 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ যদি তুমি নাও, সেই সমকোণী ত্রিভুজের অতিভুজটা সব সময় লম্বের দ্বিগুণ হবে, অতিভুজটা সব সময় লম্বের দ্বিগুণ হবে। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, ভূমি সংলগ্ন কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই ধরনের ভূমি সংলগ্ন 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় তার লম্বের দ্বিগুণ হবে, সবসময় তার লম্বের দ্বিগুণ হবে। এই জিনিসটাই আসলে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো দিয়ে আমরা বুঝি। সাইন 30 বসালে এটা আমরা পাই হচ্ছে 1/2। হ্যাঁ, কি বুঝাতে পারছি? ভাই কি কথাটা বুঝাতে পারছি? কে বুঝো নাই আমাকে বলো, কে বুঝো নাই এটা আমাকে বলতে পারো। ওকে, জাফরিন বুঝতে পারছে, এছাড়া নুরুজ্জামান বুঝতে পারছে, মিনহাজুল বুঝতে পারছে, ভেরি গুড। দুরন্ত বুঝতে পারছে, নূরে সালমা বুঝছে, ওকে, তামিমা বুঝছে, শুয়েব বুঝছে, মিথুন বুঝছে, ওকে, ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, দেখো আমরা ফাংশন পড়ছি না সবাই? আমরা ফাংশন পড়ছি তাই না? ওই যে এফ অফ এক্স ইকুয়াল সামথিং, এরকম কিছু আমরা পড়ছি না? ফাংশনের চেহারা দেখতে অনেকটা এরকম তাই না? এফ অফ এক্স ইকুয়াল সামথিং লেখা থাকে ওইখানে। তারপরে আমরা কি করি বলতো? ফাংশনে আমরা এক্স এর কোনো একটা মান বসাই, তারপর ওয়াই এর কোনো একটা মান পাই তাই না? ধরো আমি লিখে দিচ্ছি যে ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। আমরা কি করি বলতো? আমরা এখানে এক্স এর একটা মান বসাই, এক্স এর মান বসাই, এক্স এর মান বসাই, তাতে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়াই এর মান তাই না? এক্স এর মান বসালে ওয়াই এর মান পাওয়া যায়, তাই তো? সো যেই মানগুলো আমরা বসাতে পারি তাদেরকে আমরা বলি ফাংশনের ইনপুট কিংবা ডোমেন, তাই না? যেই মানগুলো আমরা বসাতে পারি তাদেরকে আমরা বলি ইনপুট কিংবা ডোমেন। এটা কি বুঝতে পারছো? ওকে, সো খেয়াল করে দেখো, এই যে যেই ইনপুটটা তুমি বসালা, যেই মানটা তুমি বসালা, বসানোর পরে যেই আউটপুটটা তুমি পেলা, আউটপুটটা পেলা তাই না? একটা মান আমরা বসাই, তারপর আরেকটা মান আমরা পাই, এক্স এর একটা মান বসালে ওয়াই এর একটা মান পাই। অনেকটা কি রকম আমি যদি তোমাদেরকে বুঝাই, তোমরা একটু দেখো। ওয়াই ইকুয়াল ধরো এক্স প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে আমি এক্স এর বিভিন্ন মান বসাই না? এক্স এর বিভিন্ন মান আমি বসাই, ইনপুট দেই, মান আমি ইনপুট দেই, তাতে আমি কি পাই? ওয়াই এর মান পাই, যেটা আমার আউটপুট আকারে আসে, তাই তো? ইনপুট আউটপুট তো আমরা আশা করি বুঝি সবাই। ইনপুট হচ্ছে যেটা আমরা বসাতে পারি, আর আউটপুট হচ্ছে যেটা বসানোর পরে যে রেজাল্টটা আমি পাই, তাই কি না? আচ্ছা, খেয়াল করে দেখো, একটা ফাংশন যেই কাজ করে তার বিপরীত কাজ যদি কেউ করতে পারে তাহলে সেটাকে আমরা বলি ইনভার্স ফাংশন। তার ইনভার্স ফাংশন তুমি খেয়াল করে দেখো, তুমি এখানে এক্স এর ভ্যালু বসাবা, বসায় তুমি
ওয়াই এর ভ্যালু পাবা। তাহলে যদি এমন করা যেত, যদি এমন করা যেত যে ওয়াই এর ভ্যালু বসায় আমি এক্স এর মান বের করতে চাই, ওয়াই এর ভ্যালু বসায় আমি এক্স এর মান বের করতে চাই, তাহলে এখন কাজটা উল্টা হতো না? আমি শুরুতে কি করলাম? আমি শুরুতে এক্স এর মান বসালাম, ওয়াই এর মান পেলাম। এখন যদি আমি উল্টো কাজটা করি, উল্টো কাজটা করি যে ওয়াই এর মান বসায় এক্স এর মান পেতে চাই, তাহলে যদি এই কাজটা আমি করি, তাহলে আমরা বলবো যে একটু আগে যেটা ফাংশন ছিল এখন তার বিপরীত কাজ আমি করতেছি। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি বিপরীত ফাংশন। আমি যদি এটার সাথে তুলনা করি, দেখো তো, দেখো তো ভাইয়া, এখানে সাইনের অ্যাঙ্গেল বসালাম, তাই না? ইনপুট দিলাম আমি অ্যাঙ্গেল, ইনপুট দিলাম অ্যাঙ্গেল, তাতে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বাহুর অনুপাত, তাই না? বাহুর অনুপাত বা একটা মান আমি আউটপুট হিসেবে পাই, একটা মান আমি আউটপুট হিসেবে পাই। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি অ্যাঙ্গেল দিচ্ছ, সে তোমাকে বাহুর অনুপাত দিয়ে দিচ্ছে, অ্যাঙ্গেল বসাচ্ছ, বাহুর অনুপাত বলে দিচ্ছে। তাহলে তুমি যদি বিপরীত কাজটা করতে যেতা, যে তুমি বাহুর অনুপাত দিয়ে অ্যাঙ্গেল মাপতে চাও, বাহুর অনুপাত দিয়ে অ্যাঙ্গেল মাপতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি যদি লম্ব আর অতিভুজের অনুপাতটা তাকে দিয়ে দাও, আর যদি বলো যে এই যে আমার লম্ব এটা, অতিভুজ এটা, তাহলে সেই অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে সেই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে খেয়াল করে দেখো, তুমি একটু আগে অ্যাঙ্গেল বসাচ্ছিলা, বাহুর অনুপাত পাচ্ছিলা, এখন কি করতে চাও? এখন করতে চাও বাহুর অনুপাত বসাবা, অ্যাঙ্গেল পেয়ে যেতে চাও, বিপরীত কাজটা করতে চাও, তাই না? সো তখন আমরা বলবো যে এই সাইন যেই কাজটা করতেছে, আমি যদি অ্যাঙ্গেল নিয়ে বাহুর অনুপাত পেয়ে থাকি, আর এখন যদি আমি চাই বাহুর অনুপাত থেকে অ্যাঙ্গেল বের করব, তাহলে আমি বিপরীত কাজ করতেছি। সো তখন আমরা বলবো এটা হচ্ছে সাইনের বিপরীত ফাংশন, সাইনের বিপরীত ফাংশন। তখন আমরা কিভাবে করি? যে সাইন ইনভার্স, সাইনের বিপরীত ফাংশনকে আমরা লিখি সাইন ইনভার্স দিয়ে। ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনগুলো বা ইনভার্স ফাংশনগুলোকে আমরা ইনভার্স দিয়ে প্রকাশ করি, সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, আমি যদি এখন বাহুর অনুপাত দিয়ে অ্যাঙ্গেল বের করতে চাই, এই যে উল্টো কাজটা করতেছি, এই কাজটা করায় আমার ইনভার্স ফাংশন, এই কাজটা করায় আমার ইনভার্স ফাংশন, ঠিক আছে? ইনভার্স ফাংশন। তাহলে তখন আমরা এটাকে এইভাবে লিখি, এই যে দেখো, এই যে এটাকে এইভাবে লিখি যে সাইন ইনভার্স, সাইন ইনভার্স 1/2, যে লম্ব আর অতিভুজের অনুপাত যদি হাফ হয়, তাহলে অ্যাঙ্গেলটা কত আসবে? অ্যাঙ্গেল আসবে 30°, অ্যাঙ্গেল আসবে 30°। এটাকেই আমরা বলতেছি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আশা করি বুঝাতে পারছি। কে বুঝতে পারো নাই? লামিয়ার মাথা ঘুরাচ্ছে, লামিয়ার মাথা ঘুরাচ্ছে কেন? লামিয়া মাথা ঘুরাচ্ছে কেন? মাথা ঘুরাচ্ছে কেন? কঠিন লাগতেছে? হ্যাঁ, একটু মনোযোগ দাও, বুঝে যাবা, একটু মনোযোগ দিলেই বুঝে যাবা, ঠিক আছে? একদম কঠিন কিচ্ছু না, একদম কঠিন কিচ্ছু না, ঠিক আছে? একটু মনোযোগ দাও, বুঝে যাবা। আর যদি একটু বোর লাগে আমাকে বইলো, একটা ম্যাজিক দেখাবো না, ঠিক আছে? ওকে, সো যেটা বলতেছিলাম, যেটা বলতেছিলাম, এই যে এইটাকে আমরা বলতেছি ইনভার্স ফাংশন। ইনভার্স করা, একজন যেই কাজটা করত, ঠিক তার বিপরীত কাজটা যদি আমি করাতে চাবো যাকে দিয়ে, সেটা হচ্ছে তার ইনভার্স ফাংশন। ওকে, রাইট। সজীব রয় লিখছে, ভাইয়া এগুলো তো জানা বিষয়। হ্যাঁ ভাইয়া, জানা বিষয়ই তো, খুব একেবারে আহামরি নতুন কিছু আসতেছে না, নতুন আসবে কিন্তু জানা বিষয়গুলো দিয়েই আসবে, তাই না? এটাই তো আমাদের পড়াশোনার মানে সহজ হওয়ার মাধ্যম। আমি যদি কালকে একটা জিনিস পড়ি আর আজকে নতুন একটা জিনিস পড়ি, তাহলে সিঙ্ক করতে একটু প্যারা হয়, তাই না? So, আমি আগের যে জিনিসগুলো জানি সেখান থেকেই নতুন কিছু ডিরাইভ করে আনবো আমরা, এটাই তো পড়াশোনার মজা, ঠিক আছে? ওকে, ওকে। আমরা ইনভার্স ফাংশন বা ইনভার্স জিনিসটার সাথে পরিচিত হতে পারলাম, যে ইনভার্স ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমি কি বুঝি। তাহলে আমি কি করলাম? আমার নরমাল ফাংশনে সাইন, কস কিংবা ট্যান, এই যে এই ফাংশনগুলাতে, এই ফাংশনগুলাতে, এই ফাংশনগুলাতে আমি অ্যাঙ্গেল বসাতাম, বসায় আমি বাহুর অনুপাত পাইতাম। আর এখন যদি আমি বিপরীত কাজ করি, যে বাহুর অনুপাত থেকে অ্যাঙ্গেল বের করতে চাই, তখন আমরা বলবো এটা হচ্ছে বিপরীত ফাংশন, সাইন কস ট্যান এর বিপরীত ফাংশন, ঠিক আছে ভাইয়া? ওকে, ওকে। সো এখন এখন এখানে তোমাদেরকে আমি আরেকটা জিনিস একটু বলি, এখানে তোমাদেরকে আমি আরেকটা জিনিস একটু বলি। দেখো, এখানে কিন্তু একটা কথা লেখা আছে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তাই না? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন। দেখো, এখানে ফাংশন শব্দটার উপর আমরা একটু জোর দিব, ফাংশন। আচ্ছা,
সবকিছু কি ফাংশন হয়? তোমরা ফাংশন, অন্বয় এগুলো পড়ছো না? রিলেশন, ফাংশন এগুলো পড়ছো না? পড়ছো, রাইট? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, কোনো একটা অন্বয় ফাংশন হবে কিনা আমি যদি তোমাদেরকে একটু মনে করায় দেওয়ার চেষ্টা করি। আমি জানি তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো, বাট যারা ভুলে গেছো কিংবা একটু মনে হচ্ছে ভাইয়া আপনি একটু বলেন, আমার একটু বুঝতে সুবিধা হবে, তাদের জন্য আমি বলতেছি যে নর্মালি ফাংশন বলতে আমরা বুঝি, ফাংশন বলতে আমরা বুঝি যে একই ইনপুটের জন্য কখনো একাধিক আউটপুট থাকবে না। একই ইনপুটের জন্য কখনো একাধিক আউটপুট থাকবে না। থাকবে না যদি এই কেসটা হয়, কোনো একটা অন্যয় কিংবা রিলেশনে যদি আমরা এটা দেখতে পাই যে একই ইনপুটের জন্য কখনো একাধিক আউটপুট থাকবে না, তখনই আমরা তাকে বলি ফাংশন। যেমন ভাইয়া তোমাদেরকে এটা গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করি, গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করি। ধরো 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 এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, আচ্ছা, তাহলে ধরো এইখানে আমি এইরকম একটা চিত্র আঁকছি, এইরকম একটা চিত্র আঁকছি। এটা কি ফাংশন নাকি ফাংশন না, কে বলতে পারবে আমাকে? রাইট, সজীব রয় সঠিক উত্তর দিয়ে ফেলছে। ও বলছে যে ভাইয়া ওয়াই অক্ষের সমান্তরালে দাগ টানতে হবে। রাইট। আচ্ছা, খেয়াল করে দেখো তো ভাইয়া, এটা কি ফাংশন কি ফাংশন না, সেটা আমরা কি করে বুঝবো? আমরা এটা বুঝবো এভাবে, আমরা এটা বুঝবো এভাবে যে আমি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো, ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো, ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো। দেখো, ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানছি, ওয়াই অক্ষের সমান্তরাল এই রেখাটা, ওয়াই অক্ষের সমান্তরাল এই রেখাটা দেখো তো একাধিক বিন্দুতে ছেদ করছে না? একাধিক বিন্দুতে, একটার বেশি বিন্দুতে ছেদ করছে। যদি একটার বেশি বিন্দুতে ছেদ করে তাহলে সেটাকে আমরা ফাংশন বলি না। কেন বলি না? কেন বলি না এটারও কারণ আছে। কারণ তুমি খেয়াল করে দেখো, ধরো কথার কথা এই রেখাটার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল 3, কথার কথা এক্স ইকুয়াল 3, ঠিক আছে? আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম এই রেখাটার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল 3। ওকে, ওকে, তাহলে দেখো তো, তাহলে দেখো তো ভাইয়া, এইখানে দুইটা বিন্দুতে দুইটা ছেদ বিন্দু পাওয়া যাচ্ছে, তাই না? দুইটা ছেদ বিন্দু পাওয়া যাচ্ছে, দুইটা ছেদ বিন্দুর জন্যই এক্স এর মান কিন্তু সেম, এক্স এর মান 3। আমি ধরে নিলাম এইটা হচ্ছে 1 এবং এইটা হচ্ছে কথার কথা আমি ধরে নিলাম, কথার কথা আমি ধরে নিলাম এটা হচ্ছে 6, কথার কথা ধরে নেই, ঠিক আছে? তাহলে তুমি দেখো তো, একটা বিন্দু পাচ্ছ তুমি 3,1 এবং আরেকটা বিন্দু পাচ্ছ তুমি 3,6। বোঝা যাচ্ছে? একটা বিন্দু পাচ্ছ 3,1, একটা বিন্দু পাচ্ছ তুমি 3,6। তাহলে খেয়াল করে দেখো, একই ইনপুটের জন্য, একই ইনপুটের জন্য তুমি আউটপুট আলাদা আলাদা পাচ্ছ না? এক্স এর ভ্যালু 3 হওয়াতে তুমি ওয়াই এর ভ্যালু 2টা পাচ্ছ। দেখো এই যে এইখানে এক্স ইকুয়াল 3, ওয়াই এর মান তুমি পাচ্ছ 1, আর এইখানে এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু আসতেছে 6। বুঝতে পারছো? এক্স এর একই ভ্যালুর জন্য ওয়াই এর আলাদা আলাদা ভ্যালু পাওয়া যাচ্ছে। এক্স এর একই ভ্যালুর জন্য যদি ওয়াই এর আলাদা আলাদা ভ্যালু পাওয়া যায়, তার মানে হচ্ছে একই ইনপুটের জন্য আমি আলাদা আলাদা আউটপুট পাচ্ছি। যদি এটা হয়ে থাকে, এটা কখনোই ফাংশন হয় না, এইটা কখনোই ফাংশন হয় না। তাহলে আমি যে চিত্রটা আঁকছি এই চিত্রটা কখনোই একটা ফাংশন না, এই চিত্রটা কখনোই একটা ফাংশন হবে না। এইবার আমি যদি এবার তোমাকে একটা ত্রিকোণমিতিক ফাংশনের কথা বলি, তাহলে আমি এইটাকে আমি বলতে পারবো নট আ ফাংশন, তাই না? এটার ক্ষেত্রে আমি তোমাকে বলবো নট এ ফাংশন। আমরা সবাই এটাতে অ্যাগ্রি করতেছি যে এইটা ফাংশন না, এইটা একই এক্স এর জন্য আলাদা আলাদা ওয়াই দেখাচ্ছে। কিভাবে বের করলাম? আমি ওয়াই অক্ষ বরাবর একটা রেখা টানলাম, একাধিক বিন্দুতে ছেদ করে গেছে, ঠিক আছে? ওকে। ও, সজীব রায়হান, আচ্ছা এখানে সজীব রায় বাকিটুকু উঠে নাই, বুঝছো, ডট ডট দেওয়া আছে তো আমি ভাবছি যে তোমার নামই হচ্ছে সজীব রায়। আচ্ছা, সজীব রায়হান, রাইট, ঠিক আছে। ওকে মারিয়া, এই অধ্যায়ের জন্য কি ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি জানা লাগবে? না না, অত জানা লাগবে না, তুমি সূত্রগুলো সম্বন্ধে তোমার আইডিয়া থাকলেই হবে, ঠিক আছে? ওইভাবে দরকার হবে না, ওইভাবে এত কিছু লাগবে না। তোমাকে বললাম তো তুমি আজকে ক্লাসটা করো ভাইয়া, তুমি একদম নিশ্চিন্তে ভাইয়ার ক্লাসটা করো।
মনোযোগটা দাও ক্লাসে, তুমি দেখবা তুমি এমনিতেই সব বুঝতেছো, তোমার তেমন কোনো আগের আহামরি কোনো বেসিকের আজকে দরকার হবে না, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এটা ফাংশন না, এটা ফাংশন না। এইবার যদি আমি তোমাকে একটা ত্রিকোণমিতিক ফাংশন এঁকে দেখাই, ধরো আমি তোমাকে সাইন এক্স এর গ্রাফ এঁকে দেখাচ্ছি, সাইন এক্স এর গ্রাফ এঁকে দেখাচ্ছি। তো সাইন এক্স এর গ্রাফ আসলে দেখতে কেমন হয়? সাইন এক্স এর গ্রাফ দেখতে হয় অনেকটা এই রকম, এই যে দেখো, এই যে এই হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, ঠিক আছে? y ইকুয়াল সাইন এক্স এর গ্রাফ। ওকে, সাইন এক্স এর গ্রাফটা এই রকম ভাবে আসে, এই যে ভাইয়া দেখাচ্ছি, এই যে দেখো, রাইট? সাইন এক্স এর গ্রাফটা দেখতে এই রকম হয়, সাইন এক্স এর গ্রাফটা দেখতে এরকম হচ্ছে। আচ্ছা, আমরা কি করি বলতো? আমরা আমরা এক্স এর বিভিন্ন মান বসাই, তাতে y এর বিভিন্ন মান পাই, y ইকুয়াল সাইন এক্স, ঠিক আছে? এক্স এর বিভিন্ন মান বসাই, তাতে y এর বিভিন্ন মান পাই। তুমি এক্স এর ভ্যালু, কথার কথা, এই যে খেয়াল করে দেখো, এক্স এর তুমি বিভিন্ন মান বসাবা, তুমি অ্যাঙ্গেল বসাবা, অ্যাঙ্গেল বসাবা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এবং এইটা হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে? এক্স এর বিভিন্ন মান তুমি বসাচ্ছ, তাতে তুমি ওয়াই এর বিভিন্ন মান পাচ্ছ। দেখো এটা হচ্ছে 1, এই যে সর্বোচ্চ যতটুকু উঠলো এটার মান হয় 1। এজন্যই আমরা কি করি দেখো তো, 90 ডিগ্রিতে সর্বোচ্চ মান আমি দেখতে পাচ্ছি 1, এই জন্যই যেটা হয় যে সাইন 90 ডিগ্রির মান হয়ে যায় 1, সাইন 90 ডিগ্রির মান হয় 1, তাই না? ঠিক তেমনি তুমি খেয়াল করে দেখো, এই যে সাইন 270 ডিগ্রিতে এটা পাওয়া যাচ্ছে -1, 270 ডিগ্রিতে এটা পাওয়া যাবে -1, সাইন 270 ডিগ্রি এইটা তুমি আবার পাবা -1। এটা কি বুঝছো? এটা কি বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, রাইট। আচ্ছা, সবাই বুঝতে পারছি, ঠিক আছে। এবার তুমি খেয়াল করে দেখো, আমি এটার বিপরীত ফাংশন বের করতে চাই, তাই না? আমি বিপরীত ফাংশন বের করতে চাই, যেহেতু আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে নরমাল ফাংশনটা সাইন এক্স এর। তো তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশনের চিত্র, কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশনের চিত্র আমরা কিভাবে আঁকি? আমরা বিপরীত ফাংশনের চিত্র আঁকি y ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব নিয়ে। আমি আবারও বুঝাচ্ছি, দেখো, এই যে দেখো, এইটা হচ্ছে y ইকুয়াল এক্স রেখা, এটা হচ্ছে y ইকুয়াল এক্স রেখা, এই যে এটা হচ্ছে y ইকুয়াল এক্স রেখা, ঠিক আছে? আমার আঁকাটা যদিও খুব একটা পারফেক্ট হয় নাই, তারপরও এটা হচ্ছে y ইকুয়াল এক্স রেখা, এই যে y ইকুয়াল এক্স রেখা। তোমরা সরলরেখা পড়ে আসছো সবাই, সরলরেখা পড়ে আসছো, মূল বিন্দুগামী, এবং এই যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা রেখা হচ্ছে এক্স ইকুয়াল ওয়াই রেখা। সবসময় আমরা মনে রাখবো, সবসময় মনে রাখবো, কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন সবসময় এই ওয়াই ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে একটা প্রতিবিম্ব হবে। আমি এটা লিখে দিচ্ছি, দেখ, কোনো ফাংশনের বিপরীত ফাংশন, কোনো ফাংশনের বিপরীত ফাংশনের গ্রাফ হবে y ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব। এটা একটু মাথায় রাখবো আমরা, প্রতিবিম্ব, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো, ধরো ধরো আমি একটা গ্রাফ আঁকতেছি, এই যে এই একটা গ্রাফ আঁকতেছি, ঠিক আছে? দেখো, আমি দুইটা অক্ষ ধরে নিলাম, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম, তারপরে একটা সরল রেখা আছে, কথার কথা একটা সরল রেখা আছে, সরল রেখাটা হচ্ছে এইরকম, সরল রেখাটা হচ্ছে এইটা, এই হচ্ছে সরল রেখাটা। ওকে, ঠিক আছে, এই হচ্ছে সরল রেখাটা, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কি ধরা যায়, এটাকে ধরে নাও এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স,
তার গ্রাফ হচ্ছে এইটা। এবার আমি চাই যে এটার বিপরীত ফাংশন বের করব, এটার বিপরীত ফাংশন বের করব। তাহলে কিভাবে করব? বিপরীত ফাংশনের গ্রাফটা দেখতে কেমন হবে? আমাকে যেটা করতে হবে, আমাকে আগেই y ইকুয়াল এক্স রেখা, y ইকুয়াল এক্স রেখা, y ইকুয়াল এক্স রেখা দেখতে কেমন? এই যে দেখো, একদম মাঝখান দিয়ে যাবে, এক্স আর ওয়াই এর একদম মাঝখান দিয়ে যাবে আর মূল বিন্দুগামী হবে। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে y ইকুয়াল এক্স রেখা, y ইকুয়াল এক্স রেখা। তাহলে আমাকে যেটা করতে হবে, এই y ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে এটার প্রতিবিম্ব বের করতে হবে। প্রতিবিম্ব মানে কি ভাইয়া? এটাকে যদি আমি আয়না চিন্তা করি, y ইকুয়াল এক্স রেখাটাকে যদি আমি আয়না চিন্তা করি, তাহলে সেই আয়নার সাপেক্ষে তার প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা কোনটা হয় তোমরা আমাকে বলো তো। দেখো তো, আমরা জানি লক্ষ্য বস্তু আয়না থেকে যত দূরে থাকে, প্রতিবিম্ব আয়না থেকে ঠিক তার বিপরীত দিকে তত দূরে থাকে, তাই না? তাহলে খেয়াল করো তো, এই যে এফ অফ এক্স এর বিপরীত ফাংশনের গ্রাফটা হবে এটা। এই যে, বুঝতে পারছো? দেখো তো, এটা কি তুমি বুঝতে পারো? এফ অফ এক্স যদি এটা হয় আর ওয়াই ইকুয়াল এক্স রেখাটা যদি একটা দর্পণ হয় কিংবা একটা আয়না হয়, তাহলে সেই আয়নার সাপেক্ষে এফ অফ এক্স রেখার প্রতিবিম্ব তুমি এইদিকে দেখতে পাবা। আমরা তো জানি, তাই না, যে লক্ষ্যবস্তু আয়না থেকে যত দূরে থাকে বা দর্পণ থেকে যত দূরে থাকে, বিম্ব আয়নার পেছনে ঠিক তত দূরেই গঠিত হয়। তাহলে খেয়াল করে দেখো, এই এফ অফ এক্স কে যদি তুমি লক্ষ্যবস্তু চিন্তা করো আর ওয়াই ইকুয়াল এক্স রেখাটাকে যদি তুমি একটা দর্পণ কিংবা মিরর চিন্তা করো, তাহলে এফ অফ এক্স এর প্রতিবিম্ব কোন দিকে হবে? তত দূরে ঠিক বিপরীত দিকে হবে, তাই না? কি দাদা, এইচএসসি 27। হ্যাঁ, ফাংশন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ইনভার্স। ইনভার্স, তাই আসেন একটু দেখা দিয়ে যান ওদের সাথে। ওকে, তোমাদের এসভি ভাইয়া ভাইয়া আসছে। ও আচ্ছা, হ্যাঁ। ওটাই তো ইন্টারনাল না দাদা? সৌরভ ভাইয়া, ঠিক আছে। তো যেটা আমি বলতেছি, তাহলে আমার বিপরীত ফাংশনের গ্রাফ কোনটা হবে ভাইয়া? বিপরীত ফাংশনের গ্রাফ হবে এইটা হচ্ছে আমার এফ ইনভার্স এক্স। এটা বুঝছি আমরা সবাই, বুঝছি। ওকে, হ্যাঁ, সৌরভ ভাইয়া, ইয়াস, ইয়াস। তাহলে এটা আমরা সবাই বুঝছি যে এফ অফ এক্স যদি এটা হয়, তাহলে ওয়াই ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে তার প্রতিবিম্বটা হবে তার ইনভার্স ফাংশন। ওকে, ঠিক আছে। তাহলে এইটা না হয় গেল, সহজটা দিয়ে আমরা বুঝলাম। চলো এবার আমরা একটু ত্রিকোণমিতিক ফাংশন গুলা দেখি যে সেগুলার প্রতিবিম্ব কেমন হয়। ত্রিকোণমিতিক ফাংশনের প্রতিবিম্ব, ত্রিকোণমিতিক ফাংশনের প্রতিবিম্ব ফাংশনের প্রতিবিম্ব। এইবার একটু দেখি, চলো আমরা সাইন এক্স এর গ্রাফটা দিয়েই শুরু করি। একদম বেসিক সাইন এক্স এর গ্রাফটা দিয়ে শুরু করি। আমার ওয়াই ইকুয়াল যদি সাইন এক্স হয়, তাহলে সেই গ্রাফটা দেখতে কেমন হয়? ওকে, তাহলে দেখো, ওয়াই ইকুয়াল সাইন এক্স এর গ্রাফ দেখতে হবে এই রকম, তাই না ভাইয়া? এই রকম, এটা আমরা জানি, তাহলে এইবার তুমি চিন্তা করে দেখো তো, যে এই যে গ্রাফটা y ইকুয়াল সাইন এক্স, এই গ্রাফটার যদি আমি প্রতিবিম্ব নিতে চাই, তাহলে প্রতিবিম্বর জন্য দর্পণটা কোনটা হবে বা আয়নাটা কোনটা হবে? আয়নাটা হবে y ইকুয়াল এক্স রেখা, তাই না? আয়নাটা হবে y ইকুয়াল এক্স রেখা। তাহলে খেয়াল করে দেখো, y ইকুয়াল এক্স রেখাটা, হচ্ছে আমার আয়না। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে এবার এটার প্রতিবিম্ব কোন দিকে হবে? এটার প্রতিবিম্ব ডেফিনেটলি হবে এই দিকে। বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, সাইন এক্স এর গ্রাফটা কিন্তু পেছনেও আছে, এই যে এরকম। সাইন এক্স এর গ্রাফটা পেছনেও আছে। ওকে, ঠিক আছে। তাহলে এই পেছন সাইডটার প্রতিবিম্ব কি হবে? ডেফিনেটলি পেছন সাইডটার প্রতিবিম্ব হবে এই রকম, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার সেই সাইন ইনভার্স এক্স এর গ্রাফ।
সাইন ইনভার্স এক্স এর গ্রাফ, বোঝা যাচ্ছে? ওয়াই ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব। কিন্তু একটা জিনিস তোমরা আমাকে বলো, আমি যে এই পুরো গ্রাফটা আঁকলাম সাইন ইনভার্স এক্স, আগেরটা না হয় একটা ফাংশন ছিল, বাট এইবার কি এটা ফাংশন? সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা, এই গ্রাফটা কি একটা ফাংশন? আমাকে কে বলতে পারবা যে এই গ্রাফটাকে কি আমি ফাংশন বলতে পারবো? আমরা একটু আগেই দেখছি না ফাংশন আমরা কিভাবে আইডেন্টিফাই করি, ফাংশন আমরা কিভাবে বের করি গ্রাফিক্যালি। ওয়াই ইকুয়াল, সরি, ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা দিয়ে আমরা দেখি। রাইট, নাহিদ সঠিক উত্তর দিছে, ওয়াহিদ সঠিক উত্তর দিছে, রিজওয়ানা সঠিক উত্তর দিছে, নাবিলা সঠিক উত্তর দিছে, মাহিদুল সঠিক উত্তর দিছে, টিনা সঠিক উত্তর দিছে। ভেরি গুড। এইটা ফাংশন না, কিভাবে বুঝলাম ভাইয়া? খুবই ইজি, খুবই ইজি। আমি কি করব, আমি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টেনে দিব, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টেনে দিলাম। এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানার পরে আমি দেখতে পাচ্ছি এটা অলরেডি ওয়াই অক্ষকে, সরি, এই সমান্তরাল রেখাটাকে একাধিক বিন্দুতে ছেদ করে যাচ্ছে, তাই না? এই যে দেখো, এইখানে, এইখানে একাধিক বিন্দুতে ছেদ করে যাচ্ছে। তাহলে এইটা তো এখন আর ফাংশন হলো না। কিন্তু আমরা তো চ্যাপ্টারের নাম পড়লাম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তাই না? আমি দেখতে পাচ্ছি আমি যখন ইনভার্স ফাংশনের গ্রাফটা আঁকলাম, এটা শুরুতে ফাংশনের সংজ্ঞাকেই ইনভ্যালিডেট করে দিল, ফাংশনের সংজ্ঞাটাকেই এটা নালিফাই করে দিল, এটা ফাংশনের মধ্যেই পড়তেছে না। কিন্তু আমি যেহেতু বলতেছি এটা একটা ফাংশন, তাহলে অবশ্যই এখানে একটা লজিক আছে। সেই লজিকটা কি? লজিকটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো ভাইয়া, তুমি যদি উপরের অংশটা বাদ দিয়ে দাও, এই উপরের অংশটাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে যদি শুধুমাত্র তুমি এই পর্যন্ত রাখো, এই যে এই পর্যন্ত রাখো, আর এই দিকে যদি তুমি এই পর্যন্ত আসো, শুধুমাত্র এই অংশটুকুর জন্য আমি কিন্তু দেখতে পাবো শুধুমাত্র এই অংশটুকুতে সে একটার বেশি বিন্দুতে ছেদ করে নাই, তাই না? শুধুমাত্র এই অংশটুকুতে, বুঝতে পারছো? এই অংশটুকুর মধ্যে সে একাধিক বিন্দুতে ছেদ করে নাই। তাহলে শুধুমাত্র এই পার্টিকুলার অংশটুকুর জন্য আমরা এটাকে ফাংশন বলতে পারবো। সো আমরা যখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কথাটা উচ্চারণ করি, কিংবা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে এটাকে আইডেন্টিফাই করি, তখন আমরা শুধুমাত্র এই স্পেসিফিক পোর্শনটা নিয়ে কাজ করি। আমরা উপরের অংশ এবং নিচের অংশের দিকে তখন আর যাই না, কারণ নিচের অংশ আর উপরের অংশে গেলে সেটা ফাংশনই থাকতেছে না। তাহলে এটাকে যদি ফাংশন হতে হয়, এই শর্তটা ফুলফিল করতে হবে। শর্তটা কি? শর্তটা হচ্ছে আমাকে এইটুকু অংশের মধ্যে থাকতে হবে, এইটুকু অংশের মধ্যে থাকতে হবে। এই পর্যন্ত কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাও। আজকে প্রথম ক্লাস দাদা, ওদের একটু আস্তে ধীরে মেক শিওর করে আগাচ্ছি। ওকে, রাইট, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, গুড। অনেকে আমাকে এটার ডোমেনটাও বলে দিতেছে, গুড। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, খেয়াল করে দেখো, এইখানে আমার ওয়াই এর মান ছিল আগে 1 এবং এইখানে ছিল -1, তাই না? তাহলে আমি যদি বলি যে -1 থেকে 1 এই অংশটুকুর জন্য এটা ফাংশনের মতো আচরণ করে, তাহলে কি আমি ভুল বলবো? তাহলে কি আমার কথা ঠিক হবে? আমি যদি এটা দাবি করি যে -1 থেকে 1 এই অংশটুকুর জন্য, এই এতটুকু পার্টিকুলার অংশের জন্য এটা ফাংশন হিসেবে কাজ করে, তাহলেই সঠিক হয়ে যাচ্ছি। আমরা ফাংশনের সংজ্ঞাকেও আমরা ফুলফিল করতেছি, এবং আমরা এই অংশটা নিয়ে কাজ করলে ডোমেন রেঞ্জ বের করতেও আমাদের আর কোনো সমস্যা থাকবে না, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারবো যে সাইন ইনভার্স এক্স এটা একটা ফাংশন, তবে এটার একটা শর্ত আছে। সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে এটাকে -1 থেকে 1 এর মধ্যে থাকতে হবে, তাই না? তাহলে আমি তখনই বলবো যে এই যে সাইন ইনভার্স এক্স, আমরা সবাই একটু মাথায় রাখি, সাইন ইনভার্স এক্স এটা ফাংশন হবে, ফাংশন হবে যদি এক্স এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকে, এক্স এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাই না? এটাকে আমরা ব্যবধি দিয়ে ব্যবধি দিয়ে কিভাবে প্রকাশ করি? আমরা ব্যবধি দিয়ে প্রকাশ করি এইভাবে, থার্ড ব্র্যাকেট 1 থেকে 1, তাই না? -1 থেকে শুরু করে 1 পর্যন্ত এটা থাকবে, তাই তো? দাদা, ওদের একটা আবদার আছে, আপনাকে একটু সামনে আসতে বলতেছে। আসেন, আসেন, আসেন। হ্যাঁ, করতেছি, শেষ তো? ঠিক আছে। সো ভাইয়া যেটা বললাম যে আমরা এটাকে ফাংশন বলবো -1 থেকে 1 এইটুকুর জন্য, ঠিক আছে? সো আমরা এরপরে যত বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেখব, সবগুলাই একটা নির্দিষ্ট অংশের জন্য ফাংশন, এবং সেই সবগুলো নির্দিষ্ট অংশের জন্য আমরা ডোমেন এবং রেঞ্জ বের করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দেখি যে সাইন ইনভার্স এক্স এর জন্য, এই যে দেখো এই চিত্রটাই সুন্দর করে এখানে
নিয়ে আসা হয়েছে। তাহলে এটা ডোমেইন কি হবে ভাইয়া? ডোমেইন হবে -1 থেকে 1। আমি এটার মান -1 থেকে 1 এর মধ্যে রাখতে বাধ্য। এর বাইরে চলে গেলেই সেটা আর ফাংশনের সংজ্ঞাকে ফুলফিল করতে পারে না, ইনভ্যালিডেট করে দেয়। বোঝা যাচ্ছে? সেটার জন্য আমার রেঞ্জের মান কত পাবো দেখো তো। আচ্ছা, খেয়াল করে দেখো, আরেকটু বলি। সেটা হচ্ছে আমি এইখানে এক্স এর ভ্যালু যেটা বসাতাম সেটা একটা অ্যাঙ্গেল হইতো, আর ওয়াই এর ভ্যালু পাইতাম আমরা হচ্ছে বাহুর অনুপাত, তাই না? বাহুর অনুপাত, বাহুর অনুপাত। তাহলে বিপরীত ফাংশনের ক্ষেত্রে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স ওয়াই। তাহলে বিপরীত ফাংশনটা কি দাঁড়াচ্ছে? বিপরীত ফাংশনটা দাঁড়াচ্ছে সাইন ইনভার্স এক্স। আমি যদি ওয়াই না রেখে এখানে এক্স এর মান বসাতে চাই, মানে যে কোনো একটা ইনপুটকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, সো সাইন ইনভার্স এক্স সেটা হচ্ছে আমাদের সাইন এক্স এর বিপরীত ফাংশন। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো, এই যে এখানে আমি অ্যাঙ্গেল বসাতাম, সেই অ্যাঙ্গেলটা কত থেকে কতর মধ্যে থাকলে ওয়াই এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকতো? এই অ্যাঙ্গেলটা আমি বসাতে পারতাম, দেখো -π/2 থেকে π/2 পর্যন্ত। যদি আমি এই এক্স এর ভ্যালু -π থেকে π/2 এর মধ্যে রাখি, তাহলেই ওয়াই এর মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকতো, তাই না? তাহলে আমি কি বলতে পারবো কিনা যে যদি আমি বিপরীত ফাংশন নেই, এই বিপরীত ফাংশনটা যেটা কিনা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, সেটার জন্য তার আউটপুট কত হবে? বিপরীত ফাংশনের আউটপুট কত হবে? মেইন ফাংশনের ইনপুট, মেইন ফাংশনের ইনপুট। বুঝতে পারছো? তাহলে আমার মেইন ফাংশনের ইনপুট কত থেকে কত এর মধ্যে থাকলে মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকতো? -π/2 থেকে π/2 এর মধ্যে। যদি আমি এর মধ্যে রাখি, তাহলে আমার মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে বিপরীত ফাংশনের ক্ষেত্রে কি হবে? যে আমি -1 থেকে 1 এর মধ্যে রাখলে অ্যাঙ্গেল পাবো -π/2 থেকে π/2। এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা আসলে ভুল, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবো না, এখানে আমাকে ইউজ করতে হবে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট বোঝা যাচ্ছে? ওকে, ওকে, ঠিক আছে। আসেন, জনতার দাবি, জনতার দাবিতে আপনাকে একটু আসতে হবে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? ওদের সাথে অনেকদিন আমার দেখা হইতেছে না। তুমি যখন পড়াইতেছিলা এই চ্যাপ্টারটা, যখন আমরা পড়ছিলাম, মানে যখন আমরা কলেজের স্টুডেন্ট ছিলাম, এই চ্যাপ্টারের অঙ্কগুলোই শুধু করতে পারতাম। কিন্তু এইটার যে বেসিকটা আছে, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা আসলে কেন ফাংশন না, আবার একটা নির্দিষ্ট সীমার মধ্যে ফাংশন, এই জিনিসগুলো এত ভালোভাবে বুঝতাম না। সো আমি আসছিলাম এখানে অন্য একটা কারণে এই রুমে, পরে দেখলাম যে এই চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে এবং আজকে ফার্স্ট লেকচার। সো আমি বসে বসে অনেকক্ষণ শুনতেছিলাম। সো আমার কাছে খুবই ভালো লাগছে যে এই জিনিসটা আমি আমার টিচাররা এইভাবে বুঝায়নি। আমরা অঙ্ক করতে পারতাম, বয়স অঙ্ক পারতাম, কিন্তু এই যে প্রথম লেকচারটা, মানে যেটা তুমি অর্ণব বুঝাচ্ছিলা, এটা আসলে এটা বেসিক ডেভেলপ করার জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝছো? গতবার এই চ্যাপ্টারটা আমি পড়াইছিলাম, তো গতবার আমিও চেষ্টা করছিলাম বেসিক ডেভেলপ করার, কিন্তু আমি একটা প্যারা খেয়েছিলাম। প্যারাটা হইতেছে এরকম যে গতবার তো ফাংশন ছিল না, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার ছিল ফাংশন। তো এবার তো তোমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র পড়ানো হয়েছে। ওইটা পড়ার পরে যখন তুমি এটা ফাংশনের ব্যাখ্যা দিচ্ছ, তখন কিন্তু একটু হলেও ইজি হচ্ছে। এই যে তুমি যে এখানে এটা আঁকছো যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন না, এই জিনিসটা বুঝাইতে গেলে আমার ওই ফাংশন চ্যাপ্টারে যাইতে হয়। তো চ্যাপ্টার গুলা কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড থাকে। সো এই হচ্ছে একটা বিষয়। তো গতবার মানে কি এইচএসসি 26 ব্যাচ, 26 ব্যাচের এটা পড়ানো হয়েছিল মেবি সেকেন্ড কোয়ার্টারে। তো সেকেন্ড কোয়ার্টারে আসলে শর্ট সিলেবাস থাকবে না ফুল সিলেবাস থাকবে, এটা আমরা আসলে জানতাম না। তো যার কারণে আসলে ওই ফাংশন পরে পড়ানো হয়েছে, পরে অন্যান্য কোয়ার্টার গুলোতে যখন ডিক্লারেশন আসছে ফাইনালি যে ফুল সিলেবাসে পরীক্ষা দিবে। তো প্রথমত আমরা শর্ট সিলেবাস ধরে আগাইছিলাম, তখন আসলে আমি একটু প্যারা খেয়ে গেছিলাম। তো তোমাদের একটা ভালো অপরচুনিটি যে তোমরা হচ্ছে বেসিক থেকে শিখতে পারতেছো, একদম ফাউন্ডেশন স্ট্রং করে নিজেরা ম্যাথ করবা। হ্যাঁ, আমার মতো এরকম না খালি ম্যাথ পারবো কিন্তু ভিতরের বেসিকটা জানবো না, এরকমটা হবে না। তো তোমাদের রেজাল্ট নিশ্চয়ই আমার চেয়ে ভালো হইতে হবে, তাই না? এই তো। সো এই তো, আর কি বলবো না। ঠিক আছে, ঠিক আছে, তোমার ক্লাস শেষ হবে কখন? এই তো 6:30। 6:30 আসো তাহলে। ঠিক আছে। আর ভালো করে পড়বা, কিন্তু মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, ঠিক আছে? এই সময়টা তোমরা অনেক লাকি যে তোমরা ফুল সিলেবাস পাচ্ছ। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা অপরচুনিটি তোমাদের জন্য যে সব চ্যাপ্টার গুলা পড়তে পারতেছো। শর্ট সিলেবাসে আসলে বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা, ফাংশন, এই চ্যাপ্টার গুলা খুবই মজার চ্যাপ্টার। শুধু ইম্পর্টেন্ট না, এগুলো খুবই মজার চ্যাপ্টার, যেই চ্যাপ্টার গুলো পড়লে মানুষের মাইন্ড রিফ্রেশ হয়।
এন্টারটেনমেন্টের মতো এই চ্যাপ্টার গুলো ছিল না, বাট এখন তোমরা এই চ্যাপ্টার গুলো পড়তে পারতেছো, এটা কিন্তু খুবই একটা লাক তোমাদের জন্য। ঠিক আছে, সো এই তো ভালো করে পড়ালেখা করো। দাদা ওরা আমি শুরুতে এসে বলছি যে এবিসি ভাইয়া, হুম, তো ওদের অনেকের কোয়েশ্চেন যে এবিসি কি, হ্যাঁ, আপনি একটু বলেন তো ওদেরকে। এবিসি ভাইয়া, এটা কি? এ বি সি তারপরে ভাইয়া, হ্যাঁ, এমন এবিসি ওরা ভাইয়া বলে আর কি, আমি এবিসি রাখি। এবিসি রাখো, আবার এবিসি ভাইয়া বলো, একসাথে দুইটা বলা যাবে না তো। এ তো অর্ণব, তারপরে ভাইয়া, হ্যাঁ, সিতে কি হয়? চ্যালেঞ্জ। অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, তো তোমরা অর্ণব ভাইয়ার চ্যালেঞ্জে পাশ করবে অবশ্যই, তাই না? ভালো চ্যালেঞ্জ দিও ওদেরকে, ঠিক আছে? ওদের ঠিক তো আছে। চেঞ্জ হচ্ছে, মানে শিক্ষামন্ত্রী আসতেছে নতুন, হ্যাঁ, দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভীতি ছড়ানো পোস্ট আসতেছে। তো এটা ভীতিকর কিছু না, এটা আসলে ভালো স্টুডেন্টদের জন্য একটা অপরচুনিটি। আগে যেটা হয়তো যে এ প্লাস পাওয়ার পরেও সেটার কোনো মূল্যায়ন থাকতো না, আর এখন দেখবো যে 4.8 পাইলেও সেটা মানুষজন অনেক মূল্যায়ন করতেছে, অনেক ভ্যালু দিচ্ছে। সো মূল্যহীন এ প্লাসের থেকে হ্যাঁ মূল্যবান 4.8 4.75 অনেক বেশি দামি, তাই না? তারপরেও 5 পাওয়ারও অপশন আছে, যে কেউ 5 পাবে না এমনও না, তুমি লিখলে তোমাকে তার কেউ ইচ্ছা করে মার্ক কম দিবে না, তাই না? এক ভালো করে প্রিপারেশন নাও, আশা করি যে ভালো কিছুই হবে। ইনশাআল্লাহ। ওকে অর্ণব, ঠিক আছে দাদা। থ্যাংক ইউ। ওকে, সো সবাই আমরা সৌরভ ভাইয়ের মূল্যবান কথাবার্তা একটু শুনলাম। চলো, তো যেটা বলতেছিলাম তাহলে আমরা বুঝলাম যে একটা নির্দিষ্ট অংশের মধ্যে আমরা এটাকে ফাংশন বলবো। এখন আমরা দেখব যে প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশন কতটুকু নির্দিষ্ট জায়গা নিয়ে কাজ করে। দেখো, এই যে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে ভাইয়া মাত্রই যে চিত্রটা আঁকালাম সেই চিত্রটাই এখানে দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে ডোমেইন হবে -1 থেকে 1 পর্যন্ত। -1 থেকে 1 এর মধ্যে এটা কার্যকরী, এবং তাতে আমি রেঞ্জ কত পাবো? রেঞ্জ মানে হচ্ছে আউটপুট, যে অ্যাঙ্গেলটা আমি পাবো সেই অ্যাঙ্গেলটা পাবো -π/2 থেকে π/2। বোঝা যাচ্ছে ইনশাল্লাহ? ওকে। কজের ক্ষেত্রে কজের গ্রাফটাও যদি তুমি দেখো, সেটাকে যদি তুমি y = x রেখার সাপেক্ষে বিপরীত করে আঁকাও, মানে আঁকো, ড্র করো, তাহলে তুমি এই ধরনের একটা গ্রাফ দেখতে পাবা। সেই গ্রাফেও ডোমেইন হবে -1 থেকে +1 পর্যন্ত, তোমার রেঞ্জ হবে 0 থেকে পাই, ঠিক আছে? ওকে, এগুলো তুমি বাসায় এঁকে দেখতে পারো। আমি তোমাদেরকে cos x এর গ্রাফটা এঁকে দেখাই। দেখো, cos x এর গ্রাফটা হয় দেখতে এইরকম। এই যে উপর থেকে নামা শুরু করে, cos x এর গ্রাফ দেখতে হয় এরকম। তাহলে তুমি এটার বিপরীত ফাংশন বাসায় আঁকবা, একে তুমি দেখাবা যে সেটার ডোমেইন -1 থেকে 1 এবং রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই। ঠিক আছে? ওকে, একজন লিখছে এবি ভাইয়া, এবি না, এবিসি, ঠিক আছে? এবিসি, এ ফর অর্ণব, বি ফর ভাইয়া, আচ্ছা, এন্ড সি ফর চ্যালেঞ্জ। ঠিক আছে, তোমাদের জন্য আসতেছে সব অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ। সো অনেক অনেক চ্যালেঞ্জ দিব, এটা খুলে যাচ্ছিল হাত থেকে, সরি। ঠিক আছে, সো অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ সামনে থাকবে, টানা নাই। তোমাদের সাথে আমার অনেক আড্ডা হবে, অনেক ম্যাজিক দেখাবো, ম্যাথের অনেক ট্রিক দেখাবো, অনেক এক্সাম্পল করতে দিব, অনেক এক্সারসাইজ করতে দিব বাসায়, এবং অনেক অনেক চ্যালেঞ্জ দিব। সেই চ্যালেঞ্জগুলো খুবই মজার হয়। তোমাদের সাথে হয়তো নেক্সট ক্লাসে আমি এই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। তো ভাইয়া যেটা বলছিলাম, আমরা এটা একটু মনে রাখবো যে ডোমেইন হচ্ছে -1 থেকে 1, রেঞ্জ হবে 0 থেকে পাই। ঠিক আছে, রেঞ্জ হবে 0 থেকে পাই। এরপরে আচ্ছা, ওকে, ঠিক আছে। সো এরপরে আমরা যদি একটু tan ইনভার্স x এর গ্রাফটা দেখি, tan ইনভার্স x এর গ্রাফও একটা ছোট্ট পোর্শন নিয়ে আমরা কাজ করি, যেখানে -π থেকে পাই পর্যন্ত হচ্ছে আমাদের ডোমেইন। সরি, -π থেকে না, হ্যাঁ -π থেকে পাই পর্যন্ত হচ্ছে আমাদের ডোমেইন। হ্যাঁ, আমি রেঞ্জের দিকে তাকাইছিলাম। -π থেকে পাই পর্যন্ত, একবারে -π থেকে, সরি, ইনফিনিটি থেকে, আমি পাই বলতেছি, সরি, ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে এটার ডোমেইন। তুমি ট্যান ইনভার্স এক্স এর গ্রাফে তুমি একদম যা মন চায় তা বসাইতে পারবা। ঠিক আছে, মাইনাসের দিকে যত খুশি তত ছোট মান বসাইতে পারবা, প্লাসের দিকে যত বড় খুশি তত বড় ভ্যালু তুমি বসাইতে পারবা। ঠিক আছে, নামাজের বিরতি কয়টা থেকে? আচ্ছা ঠিক আছে, 6টায় নামাজের বিরতি দিব। ঠিক আছে, 6টায় নামাজের বিরতি দিব, একটু সবাই বসি, আর 7 মিনিট পরে আমরা নামাজের বিরতিতে যাব। ওকে,
সো ডোমেইন কত হবে? ট্যান ইনভার্স এক্স এর গ্রাফের জন্য ডোমেইন হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তুমি সবই বসাতে পারবা। তাতে রেঞ্জ কত আসবে? রেঞ্জ আসবে -π/2 থেকে π/2, -π/2 থেকে π/2। এরপরে আসো কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে। কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে তুমি সেম ভাবে তুমি সেম জিনিসই পাচ্ছ, -π থেকে π/2। দেখো জাস্ট এটা এই দিকে মুভ করা, এটা জাস্ট বিপরীত দিকে মুভ করা, ঠিক আছে? বিপরীত দিকে মুভ করা। ওকে, আর তোমার রেঞ্জ কত আসবে? রেঞ্জ আসবে 0 থেকে পাই, 0 থেকে পাই। দেখো এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, ফিউচার ডিএমসিয়ান। ভাইয়া গ্রাফ কি মুখস্থ করতে হবে? ভাইয়া তুমি বাসায় এগুলা ভালো করে আঁকবা, একটু বুঝে আঁকবা, আঁকলেই দেখবা এমনিতেই মুখস্থ হয়ে গেছে, আলাদা করে মুখস্থ করতে হবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা একজন লিখছে আর মানে কি? আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট। এই আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট, রিয়েল নাম্বারের সেট। তার মানে যে কোনো বাস্তব সংখ্যা তুমি বসাতে পারবা, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো বাস্তব সংখ্যা তুমি বসাতে পারবা। ওকে, এইবার খেয়াল করো কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে ভাইয়া যেটা বলছিলাম, জাস্ট ওই জিনিসটা এইভাবে আছে, এটাকে জাস্ট বিপরীত দিকে ঘুরানো আছে, ঠিক আছে? এটার ডোমেইনও হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এবং এটা রেঞ্জ হবে 0 থেকে পাই। দেখো 0 থেকে পাই, এটা কিন্তু এইখানে দেখো থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। থার্ড ব্র্যাকেট দেওয়া মানে কি? থার্ড ব্র্যাকেট দেওয়া মানে এখানে যেই ভ্যালুটা আছে সেটা সমান হতে পারবে, সেটা সমান হতে পারবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে তার আগে গিয়ে থেমে যাবে, তার মানে এটার ভ্যালু এক্সাক্ট 0 হবে না, 0-তে তুমি বসতে পারবে না, 0-র থেকে একটু বড় হবে, ঠিক আছে? 0-র সমান হয়ে যাবে না, 0 থেকে পাই এর মধ্যে থাকবে রেঞ্জটা। রেঞ্জটাকে যদি আমি ওয়াই দিয়ে লিখি তাহলে সেটা 0 থেকে পাই এর মধ্যে থাকবে, 0-র সমান হবে না, 0-র বড় হবে, আবার পাই এর সমান হবে না, তার একটু ছোট হবে, ঠিক আছে? ওকে, ওকে। সো এরপরে আমরা কোসেক ইনভার্স এক্স এর গ্রাফ দেখতে পাচ্ছি এখানে। কোসেক ইনভার্স এক্স এর গ্রাফগুলা বিচ্ছিন্ন দুইটা গ্রাফ, বিচ্ছিন্ন দুইটা গ্রাফ, এটা কিন্তু কন্টিনিউয়াস গ্রাফ না, ঠিক আছে? এই যে এর আগের গুলা দেখো তো, এটা একটা কন্টিনিউয়াস গ্রাফ, এদের মাঝখানে কোথাও বিচ্ছিন্নতা তৈরি হয় না, এটা পুরোটা একটা অংশ জুড়ে গেছে। কিন্তু যদি আমি পরেরটার কথা বলি, কোসেক ইনভার্স এক্স এর কথা বলি, সেই গ্রাফটা আসলে এরকম বিচ্ছিন্ন, এইখানে একটা অংশ থাকে, এইখানে একটা অংশ থাকে, দেখতে পাচ্ছ? এই যে দেখো প্রথম চতুর্ভাগে একটা অংশ, দ্বিতীয় চতুর্ভাগে একটা অংশ। প্রথম চতুর্ভাগের জন্য, প্রথম চতুর্ভাগের জন্য এর মান -1 থেকে, আচ্ছা প্রথম চতুর্ভাগের জন্য আমি যদি বলি, এটা দেখো 1 থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হয়ে এইটা একদম ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এটা সামনে আরো যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, বুঝতে পারছো? কিন্তু তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এটা -1 থেকে শুরু করে আরো কমতেছে, আরো বামে যাচ্ছে, আরো বামে যাচ্ছে, বোঝা যায়? প্রথম চতুর্ভাগের জন্য এটা 1 থেকে শুরু হচ্ছে, দেখো 1 এর আগে কিন্তু কিছু নাই, তাহলে এটা 1 থেকে শুরু হচ্ছে, যাচ্ছে কত পর্যন্ত? যাচ্ছে হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এই যে এই জায়গাটা, এটা শুরু হচ্ছে -1 থেকে, যাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে তুমি খেয়াল করো, এই যে -1 থেকে, -1 থেকে +1, এই অংশটুকুর মধ্যে এটা কিন্তু পড়তেছে না, এই অংশটুকু বাদ চলে যাচ্ছে, এই অংশটুকু বাদ চলে যাচ্ছে। তার মানে আমি বুঝতে পারতেছি, তার মানে আমি বুঝতে পারতেছি যে আমি কোসেক ইনভার্সের জন্য আমি -1 থেকে 1 বাদে, এই অংশটুকু বাদে বাকি পুরোটা নিতে পারবো, বাকি পুরোটা নিতে পারবো। তাহলে আমি বলতে পারি কিনা যে আমি সকল বাস্তব সংখ্যার মানই এখানে বসাতে পারবো, শুধুমাত্র আমি বসাতে পারবো না -1 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? -1 থেকে 1 পর্যন্ত। আচ্ছা একজন লিখছে ভাইয়া কোসেক ইনভার্স এক্স এর গ্রাফটা এঁকে দেখান। কোসেক ইনভার্স এক্স এর গ্রাফ তো আঁকাই আছে, কোসেক এক্স কোসেক ইনভার্স এক্স এর গ্রাফ এটাই তো। ওকে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে ডোমেইন কি হবে ভাইয়া? ডোমেইন হবে -ইনফিনিটি থেকে। দেখো ইনফিনিটি কখনো কারো সমান হতে পারে না, ইনফিনিটি কোনো ভ্যালু না, এটা একটা কনসেপ্ট। সো এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়, কারণ এটা তো কোনো শেষ নাই। ওকে, সেটা আস্তে আস্তে -ইনফিনিটি থেকে কত পর্যন্ত আসবে? -1 পর্যন্ত আসবে, তুমি -1 পর্যন্ত নিতে পারবা, তারপরে আবার 1 থেকে তোমাকে শুরু করতে হবে, 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। সো এটা ডোমেইন, এই ডোমেইন আমরা পাচ্ছি -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত আমি আগে আসব, এসে আমি থেমে যাব,
তারপরে আমি শুরু করব 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই দুইজনকে আমি অ্যান্সার হিসেবে নিতে পারবো, হয় এটা অথবা এটা। এই যে অথবা বোঝানোর জন্য আমরা ইউনিয়ন ইউজ করি, তাই না? অথবা বোঝানোর জন্য আমরা ইউনিয়ন ইউজ করি। ওকে, আর এর জন্য আমরা রেঞ্জ কি পাই? এর জন্য আমরা রেঞ্জ পাই হচ্ছে -π/2 থেকে 0 পর্যন্ত, তারপর আবার 0 থেকে শুরু হয়, 0 থেকে π/2 পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে π/2 পর্যন্ত। ওকে ওকে, ঠিক আছে। সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রেও ব্যাপারটা প্রযোজ্য। সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে ডোমেইন আসে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত। এই যে দেখো, এই যে তুমি যদি এইটা নাও, এই যে দেখো এই দিক থেকে গ্রাফটা আসতেছে, আস্তে 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 একদম 1 পর্যন্ত যাচ্ছে ম্যাক্সিমাম, এর বাইরে কিন্তু যাচ্ছে না। আবার এইখানে যদি চিন্তা করো, এটা 1 থেকে শুরু হয়েছে হয়ে এটা ডানে যাচ্ছে, বুঝতে পারছো? এইটা এই পর্যন্ত ম্যাক্স গেল, আর এটা এখান থেকে শুরু হয়ে ডানে যাচ্ছে, বোঝা যাচ্ছে? ওকে ওকে, তাহলে এটার জন্য আমার ডোমেইন কি হবে? ডোমেইন হবে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, তারপর আবার শুরু হবে 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। সো আমরা ডোমেইনটা বুঝলাম। আর এটার জন্য রেঞ্জ কি আসবে? রেঞ্জ আসবে 0 থেকে π/2, π/2 এর সমান হবে না ইউনিয়ন π/2 থেকে পাই। ঠিক আছে ভাইয়া, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এখানে আমি একটু লিস্ট দেখাই দিচ্ছি তোমাদের একটা। এই যে দেখো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জের একটা পুরো চার্ট আমি এখানে দিয়ে দিছি। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। তাড়াতাড়ি এটা একটা স্ক্রিনশট তুলে রাখো। এটা স্ক্রিনশট তোলার পরে আমরা একটু নামাজের ব্রেক দিচ্ছি 10 মিনিট, ঠিক আছে? ওকে, চলো আমরা একটা নামাজের ব্রেকে যাই। টেন মিনিটসের একটা ব্রেক, আমরা ঠিক 6টা 10-এ ক্লাস শুরু করব, ঠিক আছে? আচ্ছা, অনেকে বেশি চাচ্ছ, আচ্ছা ঠিক আছে, আমি এখানে এটা 15 মিনিট দিচ্ছি। 15 মিনিট চাচ্ছ, 15 মিনিটস, ঠিক আছে? ওকে, 15 মিনিট আমরা 6টা 15-তে ক্লাস শুরু করব। 6টা 15 PM এ আমরা আবার দেখা করতেছি। ওকে, টেবিলটা আরেকবার দিব, নাও, টেবিলটা নাও।
ওকে, সো ওয়েলকাম ব্যাক। শিশির ভাইয়ার জিন স্লাইড সরাচ্ছে। হ্যাঁ, স্লাইড সরে গেছে। ওকে, ঠিক আছে। আরে এতগুলা স্লাইড সরলো কেমনে? ঠিক আছে, চলো আমরা এরপর থেকে শুরু করি। সো এখানে কিছু ডোমেইন রেঞ্জের একটা লিস্ট ভাইয়া দিয়ে দিছিলাম, বলছিলাম তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ঠিক আছে, চলো আমরা এরপর থেকে শুরু করি। আমরা এখন মুখ্য মানের ব্যাপারে একটু জানবো। মুখ্য মান জিনিসটা আসলে কি? আচ্ছা, খেয়াল করে দেখো ভাইয়া, খেয়াল করো ভাইয়া, যদি সহজ কথায় বলি, এই যে দেখো সাইন 30 ডিগ্রি এর মান আমরা কত জানি? হাফ, তাই না? সাইন 30 ডিগ্রি এর মান জানি আমরা হাফ, কিন্তু এটা কি হচ্ছে? দাঁড়াও, আবার এইটা চলে গেছে কেন? আচ্ছা, স্লাইডই চেঞ্জ হয়ে যাচ্ছে, দাঁড়াও একটু। ঠিক আছে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, একটু জিনের ভর মনে হয় করছে, তো একটু অটোমেটিক্যালি শিফট হয়ে যাচ্ছে। তো যেটা বলতেছিলাম, সাইন 30 ডিগ্রির মান হাফ। খেয়াল করে দেখো, সাইন 150 ডিগ্রির মান যদি তুমি একটু ক্যালকুলেটরে বসাও, তুমি এটাও পাবা হচ্ছে হাফ। সাইন এরপরে তুমি আরো মান বসাও, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 150 ডিগ্রি এর মান হাফ। তারপরে যদি তুমি সাইন 390 ডিগ্রি বের করো, দেখো তো এটার মান কত আসে, ক্যালকুলেটরে বসাও তো, এটার মানও আসবে হাফ। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি সাইন ইনভার্স হাফ নাও, তাহলে কোন কোন অ্যাঙ্গেল গুলার জন্য বাহুর অনুপাত হাফ পাচ্ছ তুমি? কোন অ্যাঙ্গেল গুলোর জন্য বাহুর অনুপাত তুমি হাফ পাচ্ছ? দেখো তো, তুমি 30 ডিগ্রিও লিখতে পারবা, তুমি 150 ডিগ্রিও লিখতে পারবা, তুমি 390 ডিগ্রিও লিখতে পারবা, এরকম করে আরো লিখতে পারবা। অনেকগুলো মানের জন্যই সাইন ইনভার্স হাফ আসবে। সাইন ইনভার্স হাফ বা সাইনের মান হাফ আসবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার কি, আমি এইমাত্র জয়েন করলাম, এখন কি বুঝতে পারবো? চেষ্টা করো, এতক্ষণ তুমি কই ছিলা? ওকে, সো খেয়াল করো ভাইয়া, যেটা বলতেছিলাম, সাইন ইনভার্স হাফ কোন অ্যাঙ্গেল গুলার জন্য সাইনের মান হাফ হয়, বাহুর অনুপাত হাফ হয়? 30 ডিগ্রির জন্য হয়, 150 ডিগ্রির জন্য হয়, 390 এর জন্য হয়, অনওয়ার্ডস আরো অনেকগুলো মানের জন্য, রাইট? ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এবার তোমাকে বলি সাইন ইনভার্স হাফ লিখলে তুমি কোন অ্যাঙ্গেলটা নিবা? তুমি সব সময় নিবা সব থেকে ছোট অ্যাঙ্গেলটা, সব থেকে ছোট অ্যাঙ্গেলটা, সব থেকে ছোট ধনাত্মক অ্যাঙ্গেলটা, সব থেকে ছোট ধনাত্মক অ্যাঙ্গেলটা, সব থেকে ছোট ধনাত্মক অ্যাঙ্গেলটা, এইটাকে আমরা বলতেছি মুখ্য মান। সাইন ইনভার্স হাফের মুখ্য মান, এইটাকে আমরা বলতেছি মুখ্য মান। মুখ্য মান, তাহলে মুখ্য মান কি জিনিস বোঝা গেল ভাইয়া? মুখ্য মান বলতে আমরা বুঝি সব থেকে ছোট যেই ধনাত্মক অ্যাঙ্গেলের জন্য আমরা এই বাহুর অনুপাতটা পাবো। আরো অনেকগুলো অ্যাঙ্গেলের জন্যও যদি পাওয়া যায়, সেগুলো আমরা নিব না, সেগুলোকে আমরা বলবো গৌণ মান। তাহলে মুখ্য মান বলতে আমরা বুঝি সব থেকে ছোট যেই ধনাত্মক অ্যাঙ্গেলটার জন্য আমি এই বাহুর অনুপাতটা পাচ্ছি। ঠিক আছে, ওকে, সো মুখ্য মান আমরা বুঝতে পারলাম। এইবার আসো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর। খেয়াল করে দেখো ভাইয়া, ধরো আমি তোমাকে বলতেছি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এইটা দিয়ে দিলাম। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে তোমাকে এমন একটা অ্যাঙ্গেল বের করতে হবে যেই অ্যাঙ্গেলের জন্য সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত হচ্ছে অনুপাত হচ্ছে এক্স। বোঝা যাচ্ছে? আমরা কি জানি? আমরা জানি সাইন ইনভার্স, এই যে সাইন ইনভার্স, এটার মধ্যে কোন অনুপাতটা বসে? লম্ব আর অতিভুজের অনুপাতটা বসে, তাই না? লম্ব আর অতিভুজের অনুপাতটা বসে, এটা আমরা জানি সাইন ইনভার্স। তাহলে এখানে কত দেওয়া আছে? সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, তাই না? ওকে, তাহলে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমাকে একটা অ্যাঙ্গেল বের করতে হবে যেই অ্যাঙ্গেলটার জন্য লম্ব এবং অতিভুজের অনুপাত কত? এক্স দেওয়া আছে, তাই না? তাহলে চলো আমরা একটু দেখি, একটা ত্রিভুজ এঁকে দেখি যে সেই অ্যাঙ্গেলটা কেমন হতে পারে। এই ধরো একটা ত্রিভুজ, এই ধরো একটা ত্রিভুজ, আমরা সাইন ইনভার্স এক্স, এখানে আমি বাহুর অনুপাত বসাই, বাহুর অনুপাত বসাই,
এই বাহুর অনুপাতের জন্য আমরা কি পাই? আমরা পাই একটা অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম এই যে থেটা, অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। আচ্ছা, সাইন ইনভার্স কত আছে ভাইয়া? এক্স আছে, এক্স আছে। তার মানে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাতটা হচ্ছে এক্স। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সাইন ইনভার্স, এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, সাইন ইনভার্স এক্স বাই ওয়ান, তাই না? সাইন ইনভার্স এক্স কে দেখো তো আমরা এইভাবে চিন্তা করতে পারি কিনা, সাইন ইনভার্স এক্স বাই ওয়ান। তাহলে এটা লম্বটা কত? লম্বটা হচ্ছে এক্স। অতিভুজটা কত? অতিভুজটা ওয়ান। তাহলে তুমি এখন খেয়াল করে দেখো, বলো তো এটার ভূমিটা কত হবে? ভূমিটা কত হবে? ভূমিটা কত হবে? তুমি যদি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করো, পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে দেখো তো লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, এইটা সমান সমান আমরা জানি অতিভুজের স্কয়ার, তাই না? পিথাগোরাস থেকে আমরা এটা বলতে পারি, পিথাগোরাস থেকে আমরা এটা বলতে পারি 90 ডিগ্রি হবে। একজন লিখছে না ভাইয়া 90 ডিগ্রি হবে না। 90 ডিগ্রি কেন হবে? আচ্ছা, তাহলে খেয়াল করো, এখান থেকে তুমি ভূমি স্কয়ার দেখো তো সমান সমান তুমি লিখতে পারো 1 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। 1 স্কয়ারের মান তো আসলে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে বলো তো আমার ভূমিটা কত আসতেছে? ভূমিটা কত আসতেছে? আমি যদি দুই পাশে রুট করে দেই, ভূমিটা পাবো কিনা 1 মাইনাস এক্স স্কয়ার? ভূমিটা পাবো 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা কত আসলো? 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তাই না? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, আমি ভূমিটা এটা পাচ্ছি। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি সাইন ইনভার্সের ক্ষেত্রে বলো, সাইন ইনভার্স তোমাকে দেয় লম্ব এবং অতিভুজের অনুপাত। তাহলে একই ত্রিভুজে কজ ইনভার্স কত দিবে? তুমি যদি কস থিটা লিখতা, এই ত্রিভুজে যদি তুমি কস থিটা অ্যাপ্লাই করতা, কস থিটা অ্যাপ্লাই করতা, তাহলে কস থিটা সমান কত আসতো? কস থিটা সমান সমান আসতো তোমার ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত? ভূমিটা আমি পেলাম এখন রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, অতিভুজ আমার 1। তাহলে আমি আলটিমেটলি কস থিটা কত পাচ্ছি? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তাই কি না? এইবার আমি যদি কস থিটাটাকে আমি যদি ডানে পাঠাই দিই, তাই না, ইনভার্স হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। কিংবা আমি যদি উভয় পক্ষে কজ ইনভার্স নিয়ে নেই, একই কথা, উভয় পক্ষে যদি আমি কজ ইনভার্স নিয়ে নেই, তাহলে কজ আর কজ ইনভার্স কাটা যাবে। তাহলে জিনিসটা দেখতে কেমন হবে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। কজ ইনভার্স, এই পাশে থাকবে কজ এক্স বা কজ থিটা ইকুয়াল, এই পাশে কত থাকবে? এই পাশে থাকবে কজ ইনভার্স, ওকে একটু এই পাশে লিখি, কজ থিটা, আমি পুরোটা লিখি, কজ থিটা ইকুয়াল যদি আমার এক্স হয়, আমি যদি উভয় পক্ষে কজ ইনভার্স নিয়ে নিই, কজ ইনভার্স নিয়ে নিই, কজ ইনভার্স অফ কজ থিটা, এইটা সমান সমান আমি লিখতে পারবো কজ ইনভার্স এক্স, তাই না? এই যে কজ ইনভার্স এবং কজ অ্যান্টি অপারেটর, দুইটা অ্যান্টি অপারেটর পরস্পরকে নালিফাই করে দেয়, ভ্যানিশ করে দেয়। তাহলে যদি ভ্যানিশ করে দেয়, তাহলে খেয়াল করো তো ভাইয়া, তুমি এখানে লিখতে পারবা কিনা, এখানে কজ ইনভার্স আর কজ একজন আরেকজনকে ভ্যানিশ করে দিবে, থেকে যাবে শুধু থিটা। থিটা ইকুয়াল লিখতে পারবা কজ ইনভার্স এক্স, লিখা যাবে না? কজ ইনভার্স এক্স লিখা যাবে। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, এই পাশে কস থিটা সমান তোমার কত আসলো? এই ত্রিভুজটা থেকে কস থিটা সমান আসলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে থিটা ইকুয়াল তুমি লিখতে পারবা কিনা কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তাই কিনা? তাই কিনা? একই কোণের জন্য তুমি যদি তুমি যদি লম্ব আর অতিভুজের অনুপাত পাও এক্স বাই 1, তাহলে একই কোণের জন্য সেই ত্রিভুজেই তুমি ভূমি আর অতিভুজের অনুপাত পাবা রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা কি বুঝতে পারছো? ওকে ওকে, তাহলে এইটা যদি বুঝতে পারো, তাহলে আমরা যে কোনোটা এই সাইন ইনভার্সকে সেম থিটার জন্য, সেম অ্যাঙ্গেলের জন্য কজ ইনভার্স কত লিখতে পারবো? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তাই কি না? তুমি যদি এখানে ট্যান ইনভার্স আনো, বলো তো আমাকে ট্যান ইনভার্স আনলে কি হবে? ট্যান ইনভার্স আনলে কি হবে? ট্যান ইনভার্স আনলে যেটা হবে, লম্ব বাই অতিভুজ আসবে, লম্ব বাই অতিভুজ আসবে। এই থিটা এর জন্য লম্ব হচ্ছে এক্স আর ভূমি কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে ট্যান ইনভার্স সমান তুমি কত লিখতে পারবা? লম্ব আর অতিভুজের অনুপাত। এই তো, এই তো, এটা কি বোঝা যাচ্ছে? এইটা কে কে বুঝো নাই আমাকে বলো। ওকে, এইটা কে বুঝো নাই? এটা কে বুঝো নাই? এটা কে বুঝতে পারো নাই? ওকে, সুমাইয়া বুঝতে পারছে। ওকে, এছাড়া? ওকে, ঠিক আছে, বুঝতে পারছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তাহলে তুমি খেয়াল করে দেখো, সাইন ইনভার্স সমান সমান আমরা কি জানি? সাইন ইনভার্স সমান সমান আমি জানি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আমি যদি কোসেক ইনভার্স নিতাম, কোসেক ইনভার্স নিতাম, তাহলে কি আসতো?
কোসেক ইনভার্স নিলে কি আসতো? কোসেক ইনভার্স নিলে আমি পেতাম অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাই না? অতিভুজ বাই লম্ব। আমরা এটাতে যাচ্ছি, একটু পরেই এটাতে যাচ্ছি। চলো আমরা রূপান্তর করি, চলো এটার একটা রূপান্তর করি, সাইন ইনভার্স 3/5। তাহলে খেয়াল করি, আমরা ধরে নেই যে ধরি থিটা, যেই কোণের সাপেক্ষে আমরা এটা বের করব, থিটা ইকুয়াল সাইন ইনভার্স 3/5। আমি ধরে নিচ্ছি থিটা কোণের সাপেক্ষে আমার লম্ব আর অতিভুজের অনুপাত হচ্ছে 3/5। চলো তাহলে আমরা একটু ত্রিভুজটা কল্পনা করি। ত্রিভুজটা হচ্ছে এইটা, এই ত্রিভুজটাতে আমি এই কোণটাকে থিটা ধরে নিলাম এবং তার জন্য আমার লম্ব আসলো 3, অতিভুজ আসলো 5। তাহলে আমাকে বলো তো ভূমিটা কত আসবে? ভূমিটা কত আসবে? ভূমিটা আসবে √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাই না? যেটার মান তুমি করলে পাবা 4, যেটার মান তুমি করলে পাবা 4। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, এই ত্রিভুজের জন্যই তুমি কজ ইনভার্স কত লিখতে পারবা? 4/5। ভাইয়া কি বুঝাইতে পারছি? এটা কি বুঝতে পারছো? কজ ইনভার্স তুমি লিখতে পারবা 4/5। একই জিনিসের জন্য, একই কোণের জন্য তুমি ট্যান ইনভার্স লিখতে পারবা 3/4। জাস্ট একটা চিত্র এঁকে নিলেই হবে, জাস্ট একটা ত্রিভুজ এঁকে নিয়ে করলেই হবে। আশা করি এটা বুঝতে পারছি, আশা করি এটা বুঝতে পারছি। এইবার তুমি খেয়াল করে দেখো তো ভাইয়া, এইবার তুমি খেয়াল করে দেখো তো, খেয়াল করে দেখো, এই যে অতিভুজ 5 এবং লম্ব হচ্ছে 3, তাই না? আচ্ছা, কস থিটা সমান সমান আমরা কি, কোসেক থিটা, সরি কোসেক থিটা, সেটা সমান সমান আমরা কি লিখতে পারি? কোসেক সমান সমান আমরা কি জানি? কোসেক থিটা সমান সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব, উল্টোটা, তাই কি না? কোসেক থিটা ইকুয়াল আমরা জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, ঠিক তার বিপরীতটা, সাইনের বিপরীতটা। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই অতিভুজ কত আসলো? অতিভুজ আসলো 5, নিচে কত আসলো? নিচে আসলো 3, লম্ব আসলো 3। কোসেক থিটা সমান তুমি এটা পেলা। তাহলে থিটা ইকুয়াল তুমি কি লিখবা? কোসেক ইনভার্স 5/3। কোসেক ইনভার্স 5/3। তুমি খেয়াল করে দেখো তো, সাইন ইনভার্সে যা ছিল কোসেকে জাস্ট উল্টায় গেল না? কোসেকে জাস্ট উল্টায় গেল না? এটা কি বুঝতে পারছো? তাহলে তুমি কজ ইনভার্সে যেটা পাবা, সেক ইনভার্সে পাবা তার ঠিক উল্টা, সেক ইনভার্সে পাবা ঠিক তার উল্টা, যেটা আসবে 5/4। কারো কি এটাতে দ্বিমত আছে? যে কজে আমি যেটা পেলাম 4/5, কোসেক ইনভার্সে জাস্ট অনুপাত উল্টায় যাবে, তাই কি না? তাহলে ট্যান এর ক্ষেত্রে পাইলা 3/4, ট্যান ইনভার্সের ক্ষেত্রে তাহলে কট ইনভার্স সমান কি লিখতে পারবো? কট ইনভার্স সমান আমরা লিখতে পারবো 4/3। এটা কি আমরা বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি? দেখো আমি যদি আরেকটা ত্রিভুজ এঁকে তোমাদের একটু বিস্তারিত দেখাই দিই, বিস্তারিত দেখাই দিই, দেখো তো, এই কোণটা যদি থিটা হয় ভাইয়া, আর আমি যদি লিখি যে সাইন এক্স, থিটা ইকুয়াল সাইন এক্স, আমি যদি এই কথাটা বলি, থিটা ইকুয়াল সাইন এক্স বলি, তাহলে এই ত্রিভুজের জন্য আমার লম্ব হয়ে যাবে এক্স, অতিভুজ হয়ে যাবে 1, আর ভূমি হয়ে যাবে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাই কিনা? তাই কিনা? তাহলে বলো তো আমাকে, তোমরা আমাকে বলো তো, এই যে থিটা সমান সমান যে সাইন এক্স লিখছি, তাহলে থিটা ইকুয়াল আমি যদি কজ ইনভার্স লিখতাম, কজ ইনভার্স, তাহলে কি হইতো? ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত? ভূমি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাই কিনা? ট্যান ইনভার্স যদি আমরা লিখতাম, ট্যান ইনভার্স যদি লিখতাম, একটু আগেই আমরা দেখছি সেটা কত আসতো। আচ্ছা, ট্যান ইনভার্স লিখলে এটা আসতো। আচ্ছা, কজ আর ট্যানেরটা আমরা একটু আগেই দেখছি। চলো আমরা কোসেক লিখি। দেখো তো, এটার জন্য কোসেক থিটা সমান সমান আমি কি লিখতে পারতাম? কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান আমি লিখতে পারতাম অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো? থিটা ইকুয়াল দেখো তো আমি লিখতে পারবো কিনা, যে কোসেক ইনভার্স 1/x, তাই না? কোসেক ইনভার্স, দেখো এটা তো কোণের মানটা, পুরো কোণের মানটা, তাই না? আমরা তো জানি, আমরা তো জানি বাহুর অনুপাতটা উল্টায় যায়। সাইনের ক্ষেত্রে যেটা থাকে, কোসেকের ক্ষেত্রে বাহুর অনুপাতটা উল্টা হয়। দেখো তো তাই হচ্ছে না? সাইন এক্স ছিল, সাইন এক্স ছিল, তো সাইন ইনভার্স এক্স, আচ্ছা থিটা ইকুয়াল সাইন এক্স, একটু ভুল লিখছি, সাইন থিটা ইকুয়াল যদি এক্স হয়, সরি সাইন থিটা ইকুয়াল যদি এক্স হয়, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স এক্স, একটু ভুল লিখছিলাম, দুঃখিত। থিটা ইকুয়াল আমি লিখতে পারবো সাইন ইনভার্স এক্স, থিটা ইকুয়াল আমি লিখতে পারবো সাইন ইনভার্স এক্স। তাহলে খেয়াল করো, সাইন ইনভার্সের মধ্যে যেটা ছিল, আমি যদি জাস্ট বাহুর অনুপাতটা উল্টায় দিই, সাইনের ক্ষেত্রে থাকে লম্ব আর অতিভুজের অনুপাত, আমি যদি বাহুর অনুপাতটা উল্টায় অতিভুজ বাই লম্ব করি, তাহলে সেটা কি সাইন থাকবে না কোসেক হয়ে যাবে? আমরা জানি কোসেকের ক্ষেত্রে সেটা সম্ভব, অতিভুজ আর
অতিভুজ আর লম্বের অনুপাত নেই, অতিভুজটা উপরে থাকবে, লম্বটা নিচে থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে একই কোণ থিটা এর জন্য সাইন ইনভার্স যেটা থাকে জাস্ট ওই অনুপাতটাকে উল্টে দিলেই আমরা কসেক ইনভার্স লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কিনা যে থিটা ইকুয়াল যদি সাইন ইনভার্স এক্স হয় তাহলে সেটা কোসেকের ক্ষেত্রে কি হয়ে যাবে, কোসেকের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 1/x, জাস্ট ভেতরের অনুপাতটা উল্টায় যাবে। ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝছি, তাই না? তাহলে সাইন ইনভার্স এক্স যেটা থাকবে কোসেক গেলে বা কোসেকে চলে আসলে আমরা জাস্ট অনুপাতটা উল্টাই দিব। ঠিক তেমনি চলো আমরা এই অঙ্কটা করি, এটার ক্ষেত্রে রূপান্তর করতে হবে। আচ্ছা ঠিক আছে, তার আগে চলো আমি এখানে ছোট্ট করে আমি লিখে দিচ্ছি, দেখো থিটা ইকুয়াল যদি সাইন ইনভার্স এক্স হয় সেটা কোসেকের জন্য হয়ে যাবে 1/x, তাই কি না? তাহলে তোমরা আমাকে বলো আমি যদি থিটা ইকুয়াল কজ ইনভার্স পি লিখি, p/q লিখি, কথার কথা কজ ইনভার্স p/q লিখি, তাহলে সেক ইনভার্স সেটা কত লিখতে পারবো? সেক ইনভার্সের ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? থিটা ইকুয়াল যদি কজ ইনভার্স p/q হয়, সেক ইনভার্সের জন্য আমি কি করব? জাস্ট অনুপাতটা উল্টাই দিব, q/p লিখবো। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। চলো এবার আমরা এই অঙ্কটা দেখি, সেক ইনভার্স 13/12, এটাকে আমরা রূপান্তর করব, এটাকে আমরা বিভিন্ন অন্যান্য অনুপাতে রূপান্তর করব। তাহলে রূপান্তর করি, চলো আমরা দেখি। আমরা ধরে নেই এই কোণটা হচ্ছে থিটা, আমরা ধরে নেই যে থিটা ইকুয়াল সেক ইনভার্স 13/12। তাহলে সেক থিটা হলে কি লিখতাম আমি? অতিভুজ বাই ভূমি। তাহলে এটার অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 13, ভূমি কত? ভূমি হচ্ছে 12। তাহলে লম্বটা কত? √13² মাইনাস 12²। এটা যদি তুমি করো তুমি এখানে পাবা 5, এটার মান তুমি পাবা 5। তাহলে খেয়াল করে দেখো তো, এইটাকে আমরা কজ ইনভার্স লিখতে পারবো 12/13 লিখতে পারবো। তুমি ত্রিভুজ এঁকে ফেলছো, তুমি লম্ব, অতিভুজ, ভূমি সব জানো। তাহলে তুমি এটাকে দেখো তো ট্যানে রূপান্তর করতে পারবা। এবার ট্যানে রূপান্তর করলে কি হবে? লম্ব বাই ভূমি হবে 5/12। বুঝতে পারছো? ট্যানে যেহেতু পেয়ে গেছো 5/12, তাহলে কটের ক্ষেত্রে কি হবে? 12/5, জাস্ট উল্টায় যাবে। আচ্ছা, এটাকে তুমি সাইনে কনভার্ট করো, সাইন ইনভার্স এক্স লিখলে তুমি বা সাইন ইনভার্সে নিলে তুমি কি লিখতে পারবা? লম্ব বাই অতিভুজ 5/13। তাহলে তুমি আমাকে বলো কোসেকে নিলে তুমি কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা 13/5। এই যে, বুঝতে পারছো? আমি সবগুলো অনুপাতে রূপান্তর করে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এখানে আর কিছু ফর্মুলা, এই ফর্মুলাগুলাই ভাইয়া মাত্র বলে দিছি। দেখো সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে কোসেক ইনভার্স 1/x। জাস্ট দেখো তো ভেতরের বাহুর অনুপাতটা উল্টে যাচ্ছে, তাই না? কজ ইনভার্স এক্স সেক ইনভার্স লিখলে আমি লিখতে পারবো 1/x। ট্যান ইনভার্স এক্স কটে নিয়ে গেলে আমার বাহুর অনুপাত উল্টে যাচ্ছে। খুবই ইজি জিনিসপত্র। চলো আমরা এখন একটা অঙ্ক করি। এই অঙ্কটা কি বলছে দেখো, প্রমাণ করতে বলছে যে সাইন ইনভার্স এক্স এইটা সমান এক্স। আচ্ছা তুমি আমাকে বলো এই কোণটা যদি থিটা হয়, তুমি ধরে নাও যে সাইন থিটা ইকুয়াল এক্স। তাহলে আমাকে বলো তো এই কোণটা থিটা হলে লম্বটা হবে এক্স, অতিভুজটা হবে 1, আর ভূমিটা কত হবে? 1 - x², তাই না? 1 - x²। এটা কি বুঝতে পারতেছি? আচ্ছা, তো তুমি আমাকে বলো থিটা ইকুয়াল তুমি কত লিখতে পারবা? সাইন ইনভার্স এক্স, তাই না? আচ্ছা দেখো তো এই সাইনের মধ্যে আমরা কাকে বসাই? অ্যাঙ্গেলটাকে বসাই, তাই না? সাইনের মধ্যে আমরা কাকে বসাই? অ্যাঙ্গেলটাকে বসাই। আচ্ছা, অনেকে বলতেছে ছুটি দেন, ছুটি দিব, সমস্যা নাই, আমরা একটা ম্যাজিক দেখে ছুটিটা দিব, ঠিক আছে? ওকে, তাহলে এখন তুমি খেয়াল করো, ভেতরে তুমি অ্যাঙ্গেলটা বসাবা সাইন থিটা। এই ত্রিভুজ থেকে তুমি কি দেখতে পাচ্ছ? সাইন থিটা ইকুয়াল কি দেখতে পাচ্ছ?
সাইন থিটা ইকুয়াল তুমি দেখতে পাচ্ছ লম্ব বাই অতিভুজ। লম্বটার মান কত? লম্বটার মান হচ্ছে এক্স। লম্বটার মান হচ্ছে এক্স। তাহলে সাইন থিটা, তুমি খেয়াল করো, তুমি এখান থেকে বলতে পারো যে এই সাইন থিটা এইটা সমান সমান হচ্ছে এক্স বাই ওয়ান। চিত্র থেকে তুমি বলতে পারো সাইন থিটা ইকুয়াল এক্স বাই ওয়ান। তাহলে বলো তো আমাকে, এই থিটা একটু আগে তুমি কত পাইছো? থিটা একটু আগে কত পাইছো? থিটা একটু আগে তুমি পাইছো সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স, তাই কি না? এইটা সমান সমান পাইলাম আমরা এক্স। আমরা কি এক্স পাইলাম? দেখো, সাইনের মধ্যে তুমি অ্যাঙ্গেলটা বসাচ্ছ। কোন অ্যাঙ্গেল? যেই অ্যাঙ্গেলের জন্য তুমি বাহুর অনুপাত পাও এক্স বাই ওয়ান, লম্ব আর অতিভুজের অনুপাত পাও এক্স বাই ওয়ান, তাহলে ওই অ্যাঙ্গেলটা বসালে তুমি তো লম্ব আর অতিভুজের ইয়েটাই পাবা, লম্ব আর অতিভুজের অনুপাতটাই তো পাবা। ঘুরে ফিরে আসলে ওই জিনিসটাই আসে। বোঝা যাচ্ছে তো? তখন এটাকে আমরা বাংলা ভাষায় বলি যে সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি হয়ে গেছে, বা সাইন আর সাইন ইনভার্স একজন আরেকজনকে নালিফাই করে দিছে। সো এইখানে যেটা থাকে সেটাই উত্তর হয়ে যায়, সেটাই উত্তর হয়ে যায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো এরকম সাইন সাইন ইনভার্স এক্স সমান সমান 1, কস কস ইনভার্স এক্স সমান সমান 1, আমি বুঝতেই পারতেছি। সেক সেক ইনভার্স এক্স সমান সমান 1 তো না, সরি, এক্স হয়ে যাবে। কোসেক কোসেক ইনভার্স এক্স এক্স হয়ে যাবে। কোসেক আর কোসেক ইনভার্স এক্স আমরা বাংলায় বলি কাটাকাটি হয়ে যায়, বা আমরা যদি ম্যাথের ভাষায় বলি অ্যান্টি অপারেটর একজন আরেকজনকে নালিফাই করে ফেলে। ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো আমরা একটু দেখলেই হয়ে যাবে। চলো আমরা এই এমসিকিউটা দেখে তারপরে ভাইয়া একটা ম্যাজিক দেখাবো, তারপরে আজকে ডান। ঠিক আছে, ওকে। চলো, কি বলছি? কট সাইন ইনভার্স এক্স এর মান কোনটা? কট সাইন ইনভার্স এক্স এর মান কোনটা? আচ্ছা, খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এই যে ভেতরে যেটা থাকে, ভেতরে যেটা থাকে সেটা নিয়ে আগে শুরু করব। ভেতরে যেটা থাকে সেটা নিয়ে আমরা শুরু করব। চলো আমরা একটা চিত্র আঁকি। আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা। আমি ধরে নিলাম কটের মধ্যে কে বসে? একটা কোণ বসে, তাই না? কটের মধ্যে একটা কোণ বসে, সেই কোণটা আমি ধরে নিলাম সাইন ইনভার্স এক্স, তাই কি না? সাইন ইনভার্স এক্স, তাহলে বুঝতেই পারতেছি এই থিটা সমান সমান সাইন ইনভার্স এক্স। তার মানে সাইন অনুপাতের জন্য সেটার ভূমি হচ্ছে, সরি, লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে 1। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে 1, তাই কি না? আচ্ছা, তাহলে আমার ভূমিটা কত? √1 - এক্স স্কোয়ার, তাই কি না? তাহলে খেয়াল করে দেখো, আমি যদি, এটা সাইন ইনভার্স আছে, বাইরে কত আছে? কট আছে। বাইরে কত আছে? কট আছে। ভেতরে কত আছে? সাইন ইনভার্স এক্স আছে। এই সাইন ইনভার্স এক্সটাকে যদি আমি কট ইনভার্স এক্স আকারে লিখতে পারতাম, তাহলে ভেতরে কট ইনভার্স এক্স আর বাইরে কট, অ্যান্টি অপারেটর, নালিফাইড হয়ে যাইতো, তাই না? এটাই আমাকে বের করতে বলছে। তাহলে চলো খেয়াল করে দেখি, এই যে সাইন ইনভার্স এক্স, এটাকে আমি থিটা ধরলাম, তাহলে এটাকে যদি আমি কট ইনভার্স এক্স দিয়ে লিখি, তাহলে খেয়াল করো, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে সরি, লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে 1, ভূমি পেলাম আমি √1 - এক্স স্কোয়ার। ওকে, তাহলে খেয়াল করে দেখো, কট ইনভার্সে আমি কত লিখতে পারবো? অতিভুজ বাই লম্ব, 1/√1 - এক্স স্কোয়ার, তাই না? 1/√1 - এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করো, তাহলে কট ইনভার্স, এই সাইন ইনভার্স এক্স কে আমরা লিখতে পারবো 1/√1 - এক্স স্কোয়ার। ওকে, ঠিক আছে। তাহলে কট আর কট ইনভার্স অ্যান্টি অপারেটর, বাংলায় যদি বলি কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে গেলে নিচে কত থাকবে? 1/√1 - এক্স স্কোয়ার। আচ্ছা, 1/√1 - এক্স স্কোয়ার, এখানে কি কিছু আমরা দেখতে পাচ্ছি এরকম? 1/√1 - এক্স স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এটা 1 হবে। ওকে, অতিভুজ বাই লম্ব, হ্যাঁ। আচ্ছা, কটের ক্ষেত্রে, আচ্ছা সরি সরি, কটের ক্ষেত্রে আমরা তো লম্ব বাই ভূমি লিখবো, সরি, লম্ব বাই ভূমি লিখবো। লম্ব হচ্ছে ভূমি বাই লম্ব লিখবো, সরি, 1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, ইয়েস, এই তো। সো কট ইনভার্স এটা হয়ে যাবে কত আমার? হ্যাঁ, আমি আসলে অতিভুজটা লিখে ফেলছি, √1 - এক্স স্কোয়ার, ভূমি বাই লম্ব হবে, তাই না? ভূমি বাই লম্ব। তাহলে খেয়াল করো, এটা থেকে যাচ্ছে কত? √1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। √1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, এইটা হবে আমার অ্যান্সার, সি হবে আমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। সো চলো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। এরপরে চলো ভাইয়া একটা ম্যাজিক দেখাই তাড়াতাড়ি। যারা যারা ম্যাজিক দেখতে চায় তারা তারা এটা লিখতে পারে, ঠিক আছে?
হ্যাশট্যাগ এবিসি ম্যাজিক 45 ক্লাস। ওকে, আচ্ছা আজকে মনে হয় আমাদের আসলে সময় আমরা পাচ্ছি না খুব একটা। আমাদের ওই নামাজের বিরতির কারণে আমরা একটু সময় এক্সট্রা নিয়ে ফেলছি, সো আমার হাতে আসলে আর আজকে সময় আমরা পাচ্ছি না। না মেবি আজকে আর সময় নাই তোমাদের, এরপরেই আরেকটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি একটা কাজ করি, আমরা নেক্সট দিন ম্যাজিকটা করি চলো। সো যারা যারা আজকে করছে সো এই ম্যাজিকটা এবিসি ম্যাজিকটা আমরা নেক্সট দিন করি চলো। আজকে আমরা এই পর্যন্তই থামি। আমরা পড়লাম আজকে জিনিসপত্রগুলো। তো ম্যাজিকটা ভাইয়া নেক্সট দিন দেখাই, ঠিক আছে? ওকে, তো সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাই।